এবং মরবিডিটি, এটা ফার্স্ট ইস্যু। সো চাইল্ড মর্টালিটি অ্যান্ড মরবিডিটি যদি ফার্স্ট ইস্যু হয়, তাহলে এই চাইল্ড মর্টালিটিকে প্রিভেন্ট করার জন্য, বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে প্রোগ্রাম চলে। যেহেতু পাবলিক হেলথে আছেন, প্রোগ্রামগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো সেই প্রোগ্রামের একটা প্রোগ্রাম হচ্ছে চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম। সো এটা কি জিনিস? কিছুই না। চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম, ইট ইজ আ কল টু অ্যাকশন টু সেভ দ্য লাইভস অফ চিলড্রেন under 5 years to why promote healthy and productive families and communities. কারণ বাচ্চাদেরকে বাঁচাতে পারলে এরাই ফিউচার জেনারেশন, এটা আপনারা জানেন। সো উই হ্যাভ লটস অফ চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রামস ইন আওয়ার কান্ট্রি। তার ভিতরে এক্সাম্পল যদি বলি, প্রথম এক্সাম্পল যেমন ইপিআই প্রোগ্রাম, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেমন ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল, প্রোগ্রাম, এরকম অনেকগুলো প্রোগ্রাম, যেমন ব্রেস্ট ফিডিং, প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, এইটা একটা প্রোগ্রাম আপনার চাইল্ড সার্ভাইভাল, বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে? এছাড়া আছে হেল্প বেবিজ ব্রেথ। ওই যে আমরা দেখেছিলাম যে নিওনেট যারা জন্মের পর মারা যায়, সবচেয়ে প্রথম কারণ হচ্ছে বার্থ অ্যাসফাইক্সিয়া, শ্বাসকষ্টজনিত কারণে মারা যায়। সেটাকে প্রিভেন্ট করার জন্য হেল্পিং বেবিজ ব্রেথ বলে একটা প্রোগ্রাম চলে। ঠিক আছে? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, এটা একটা প্রোগ্রাম। এরকম অনেকগুলো প্রোগ্রাম চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রামের আন্ডারে চলে। সো সেই জন্য আমরা একটু জেনে নিলাম। এখন আমরা তারপরেই জানবো চাইল্ড মর্টালিটি সম্পর্কে। স্লাইড নাম্বার 3, কতগুলো মর্টালিটি আছে, ইন্ডিকেটর অফ চাইল্ড হেলথ। যদি আপনি বলেন ইন্ডিকেটরস অফ চাইল্ড হেলথ, তাহলে প্রথমেই হবে নিওনেটাল মর্টালিটি রেট, দেন ইনফ্যান্ট মর্টালিটি রেট, দেন আন্ডার 5 মর্টালিটি রেট অ্যান্ড পেরিনেটাল মর্টালিটি রেট। সো নামের সাথে ডেথ অফ নিওনেট পার 1000 লাইভ বার্থ, number of death of infant per 1000 live birth, number of under 5 children death per 1000 live birth, এটাই যদি বলেন তাহলেই সেটা হয়ে যাবে ইন্ডিকেটর। খুব ইজি। এখন আমরা অলরেডি জেনে ফেলেছি হু আর নিওনেটস, হু আর ইনফ্যান্টস অ্যান্ড হু আর আন্ডার 5 চিলড্রেন। সো এটাতে আমি যাচ্ছি না। পরের স্লাইড নাম্বার 4। এই পাই চার্টটা আমি ডিসকাস করেছি আমাদের প্রথম দিকের ক্লাসে। সো আমি এটার জন্য আমি আর যাব না এটা বলতে, বাট আপনাদেরকে কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখতে হবে হোয়াট আর দ্য টপ কজেস অফ নিওনেটাল ডেথ অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ পোস্ট নিওনেটাল ডেথ। সেই কজগুলো আপনাদের মনে রাখতে হবে এবং এই স্লাইড থেকে আপনাদের লিখতে হবে যদি কোয়েশ্চেন আসে। আচ্ছা, এরপরে যাই স্লাইড নাম্বার 5 এবং স্লাইড নাম্বার 6। আপনারা আমাকে কেউ একজন বলবেন যে এটা আমি আগের কোনো ক্লাসে ডিসকাস করেছি কিনা। স্লাইড নাম্বার 5 and 6 একটু রেসপন্স করেন প্লিজ। জি ম্যাডাম, কি যেন টপিকটা কি? প্রশ্নটা ছিল এই যে স্লাইড নাম্বার 5 এবং স্লাইড নাম্বার 6, এটা কি আমি অন্য কোনো ক্লাসে ডিসকাস করেছি কিনা আপনাদের সাথে? না ম্যাম, করানো হয়নি। না ম্যাম, করেননি। ওকে, ঠিক আছে, তাহলে আমি বলছি। এটা হচ্ছে স্লাইড নাম্বার 5 তোমার হচ্ছে, ভিডিওটা অফ করে দাও। আজকে খুব আস্তে শোনা যাচ্ছে কোনো একটা কারণে। যাই হোক, দেখেন আপনারা একটু কোপ করে নিতে হবে। মিউট, অনেকে মিউট করেন। হ্যাঁ, মিউট করে দেন যারা, আর প্লিজ ওই যে কাইন্ডলি ভিডিওটা একটু অফ করে মিউট করে দেন, তাহলে ভিডিও কার? আরে ভিডিও দেখার সময় নেই তো এখন, আরেকদিন দেখবো। আর আগে হ্যাঁ ভিডিও অফ করেন, মিউট করে দেন। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন স্লাইড নাম্বার 5, এটা WHO দিয়েছে যে ওই যে চাকতিটার ভেতরে, আই মিন পাই চার্টটার ভেতরে আমরা যে ইয়েলো পোর্শনটা দেখলাম, সরি ব্লু পোর্শনটা দেখলাম, যে পোস্ট নিওনেটাল ডেথগুলোর কজ, সেই কজগুলো প্রিভেনশনটা কি হবে সেটা এখানে আমরা দুটা স্লাইডে দিয়েছি। যেমন আমি একটু আপনাকে একটা এক্সপ্লেন করে দিই, বাকিটা আপনারা নিজেরা পারবেন। দেখেন লেফট সাইডে লেখা আছে কলামে কজ অফ ডেথ। আমরা দেখেছি পোস্ট নিওনেটাল কজ, তার মানে 28 ডেজ পার হওয়ার পরের যে কজগুলো, তার ভিতরে নিউমোনিয়াতে এবং অন্যান্য অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে বাচ্চারা মারা যায়। তাহলে এই নিউমোনিয়া এবং এটার কারণে মারা যাওয়ার পিছনে রিস্ক ফ্যাক্টরসগুলো ওরা দিয়ে দিয়েছে WHO, যে এরা কারণটা কি, লো বার্থ ওয়েট, ম্যালনিউট্রিশন, ব্রেস্ট ফিড ঠিক মতো করায় না এবং ওভার ক্রাউডেড সিচুয়েশন, এগুলো হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর।
নিউমোনিয়া ডেভেলপ করার। এবং এটার প্রিভেনশনের জন্য আমাকে কি করতে হবে, WHO বলে দিয়েছে অ্যান্টিনেটাল চেকআপ ভিজিট বাড়াতে হবে, যেটা আমরা অলরেডি জানি, WHO 8টা ভিজিট দিয়েছে। নিউট্রিশনটা প্রপারলি দিতে হবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে, অ্যান্ড রিডাকশন অফ হাউস হোল্ড এয়ার পলিউশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বুঝি না যে হাউস হোল্ডের ভেতরে যে এয়ার পলিউশন হয়, এটা আমরা বুঝি না। হ্যাঁ, এটা করতে হবে। এবং অবশ্যই ওই চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম, ভ্যাকসিনেশন, ইপিআই প্রোগ্রাম, সেটা অবশ্যই বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে হবে। সো দিজ আর দ্য প্রিভেন্টিভ মেজার টু প্রিভেন্ট নিউমোনিয়া, যেটা কিনা পোস্ট নিউনেটাল ডেথ। পরের স্লাইডটা সেরকম, স্লাইড নাম্বার 6 দেখেন, চাইল্ডহুড ডায়রিয়া, সেটার কিছু রিস্ক ফ্যাক্টর এবং সেটার প্রিভেনশন দেওয়া হয়েছে। সো আপনাকে যদি কোয়েশ্চেনটা এভাবে বলি, what are the causes of neonatal and post-neonatal deaths among children in Bangladesh, and write down the risk factors and preventive measure for postnatal neonatal death cause। তাহলে এই যে জাস্ট এই পুরো টেবিল না দিলেও আমি যেটুকু বললাম কজেস অফ ডেথ, তাদের রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড প্রিভেনশন, খুব ইজি, জাস্ট দেখলেই আপনার মনে থাকবে, এইটুকু একটু আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপরে চলেন আমরা যাই স্লাইড নাম্বার 7। কারেন্ট বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স কি বলছে, আন্ডার 5 মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি অ্যান্ড নিউনেটাল মর্টালিটি কত, সেটা এটার আপনার এই তিনটা ডাটা মনে রাখতে হবে, 45, 38, 30। ঠিক আছে, হতে পারে আপনাকে ছোট্ট একটা রিটেন কোশ্চেন আমরা দিয়ে দিয়েছি এটা। এরপরে আসি, চলেন চাইল্ডহুড মরবিডিটিস। তাহলে মর্টালিটিসের কজগুলো পেলাম, সেটা প্রিভেন্ট কীভাবে করতে পারি পেলাম। আর হচ্ছে গিয়ে খেয়াল করেন, আমি কিন্তু একবারও বলিনি যে নিওনেটাল ডেথ প্রিভেন্ট করার তাহলে প্রিভেনশনগুলো কী। সো নিওনেটাল ডেথ প্রিভেন্ট করার প্রিভেনশন লুকিয়ে আছে তার কজগুলোর ভিতরে। মেইন কজ বলা হচ্ছে প্রিম্যাচিউর ডেলিভারি, নিওনেটাল ডেথের জন্য। তাহলে প্রিম্যাচিউর ডেলিভারি প্রিভেন্ট করতে হলে আপনাকে অ্যান্টিনেটাল চেকআপ বাড়াতে হবে, আপনাকে অ্যান্টিনেটাল চেকআপ বাড়াতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, এরকম। ঠিক আছে, বার্থ অ্যাসফিক্সিয়া প্রিভেন্ট করতে হলে আপনাকে হসপিটাল ডেলিভারি করতে হবে, অথবা হোম ডেলিভারি করলে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্টকে দিয়ে ডেলিভারি করাতে হবে। নিওনেটাল সেপসিস প্রিভেন্ট করতে হলে ক্লিন সারফেস, ওই যে 4 C's বলেছিলাম, ক্লিন এরিয়া, ক্লিন ডেলিভারি, সব কিছু ক্লিনের মধ্যে করতে হবে, তাহলেই হয়ে গেল নিওনেটাল ডেথের প্রিভেনশন। ওকে, নাও যেটাতে ছিলাম সেটাতে আমি চলে যাই, চাইল্ড মরবিডিটিস, স্লাইড নাম্বার 9। চাইল্ড মরবিডিটিসগুলো কী কী, তিনটা ভাগে ভাগ করে আমরা দেখিয়েছি। নিওনেটাল পিরিয়ডে কী কী মরবিডিটিস, নামগুলো পড়ে যাই, লো বার্থ ওয়েট, বার্থ অ্যাসফিক্সিয়া, বার্থ ইনজুরি, নিওনেটাল টিটানাস, congenital problem, hemolytic disorder, this is a blood-borne disease, neonatal jaundice, newborn with hepatitis B virus and HIV, এগুলো হচ্ছে নিওনেটাল মরবিডিটিস পিরিয়ডে। আর পোস্ট নিওনেটালে ডায়রিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ম্যালনিউট্রিশন, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, মিজলস, ম্যালেরিয়া, ফিব্রাইল ইলনেস, মানে হচ্ছে গিয়ে কনভালশন, জ্বরের কারণে যে কনভালশন হয়, ফিব্রাইল ইলনেস, অ্যাক্সিডেন্টস, এগুলো হচ্ছে পোস্ট নিওনেটাল পিরিয়ডে। দেন আমরা চলে যাই স্লাইড নাম্বার 10, প্রি স্কুল পিরিয়ড 1 to 4 years। তখন কি হয়, তখন ওই সেম জিনিসগুলো আগে পিছিয়ে করে আছে, এটা আর আমি ডিটেলস বললাম না। স্কুল পিরিয়ডেও কিছু হয় যেগুলো কিনা স্কুলের অন্যান্য বাচ্চাদের কাছ থেকে নিয়ে আসে, তাহলে এগুলো মরবিডিটিস। হ্যাঁ, শেষ হলো। এখন আমি আসি যেটা আপনাদের একটু জানতে হবে, স্লাইড নাম্বার 11। হোয়াট আর দ্য কমন চাইল্ড হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ। বাংলাদেশের বাচ্চাদের কী কী হেলথ প্রবলেমগুলো নিয়ে বেশি আসে। প্রথমে একদম লো বার্থ ওয়েট বেবি, দেন ম্যালনিউট্রিশন, দেন কিছু ইনফেকশনস, দেন অ্যাক্সিডেন্ট অ্যান্ড পয়জনিং। এই অ্যাক্সিডেন্ট অ্যান্ড পয়জনিংয়ের ভিতরে ড্রাউনিং এখন খুব বেশি ইম্পর্টেন্ট। বাচ্চারা আমাদের দেশে, বিশেষ করে রুরাল শুধু বলবো না, আরবানেও কয়েকটা কেস হয়েছে, বাচ্চারা ডুবে মারা যাচ্ছে। হ্যাঁ, আর অ্যাক্সিডেন্টাল পয়জনিং কেস এগুলো আছে, আর বিহেভিয়ারাল প্রবলেম বাচ্চাদের কিছু আছে। সো দিজ আর দ্য কমন হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। সো এই যেটা আমি আপনাদেরকে একটু আগে প্রথমেই বলেছিলাম যে চাইল্ড সার্ভাইভালের প্রোগ্রামগুলো কী কী, অথবা যদি আমরা বলি যে বাচ্চারা যে এই যে মর্টালিটি এবং মরবিডিটি হচ্ছে সেটার প্রিভেন্টিভ প্রোগ্রামসগুলো কী কী, তাহলে these are the preventive programs or child survival programs. Number 1 PPI, number 2 promotion of breastfeeding, number 3 management of diarrheal disease, helping babies breathe,
যেটা কিনা বার্থ অ্যাসফাইক্সিয়া প্রিভেন্ট করে, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, নিউট্রিশন, ন্যাশনাল নিউট্রিশনাল প্রোগ্রামস, নিউট্রিশন মেনটেন করে, বেবিজ ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রজেক্ট। সো এগুলো হচ্ছে প্রিভেন্টিভ প্রোগ্রামস অর চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম। যেভাবেই কোশ্চেন আসুক না কেন এটাই হবে আনসার, আপনাদের জানার বিষয়। এখন আমরা একটু জানবো যে একটা বাচ্চা মর্টালিটি মরবিডিটি তো আগে জেনে ফেললাম, কিন্তু একটা বাচ্চার একটু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে, একটা ছোট্ট ধারণা থাকতে হবে। সেটা কত নাম্বার স্লাইডে আছে? স্লাইড নাম্বার 13, আলটিমেটলি স্লাইড নাম্বার 14 আমি এখন দেখাচ্ছি আপনাদের। সো স্লাইড নাম্বার 14-এ দেখিয়েছে কখন বাচ্চাকে কি নামে ডাকা হয়। যখন বাচ্চা মায়ের পেটে থাকে, আই মিন ইউটেরাসের ভিতরে থাকে, তখন তাকে এমব্রায়ো অ্যান্ড ফিটাস বলে। এমব্রায়ো একদম প্রথম দিকে আর্লি, আর ফিটাস ডেলিভারির আগ পর্যন্ত, বাচ্চা মায়ের পেটে থাকা পর্যন্ত ফিটাস বলে। এই ফিটাস যখন ডেলিভারি হলো নিওনেট, আপনারা অলরেডি জানেন নিওনেট, তারপরে হলো ইনফ্যান্ট 1 ইয়ার পর্যন্ত, দেন টডলার, দেন চাইল্ডহুড, দেন অ্যাডোলেসেন্ট পিরিয়ড। বিকজ অ্যাকর্ডিং টু WHO 0 to 18 ইয়ার্স পর্যন্ত আমরা বাচ্চা বলি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু পরের স্লাইডে আগাবো। স্লাইডটাতে দেখিয়েছি, this is a very important written question for you. What do you mean by growth and development, and what are the growths and development occur in children? So growth refers, আপনাদেরকে অবশ্যই এটা জানতে হবে, growth refers to specific physical changes and net increase in the size and mass of tissue. That means quantities. And development means functional maturity of various organs and systems. That means quality. Simple. তো একটা বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝতে পারি? খুব সিম্পল। সে হাইটে বাড়বে, সে ওয়েটে বাড়বে, তার মাথা বড় হবে, তার চেস্ট সার্কামফারেন্স বাড়বে, সেটাই আমরা স্লাইড নাম্বার 16-এ দেখিয়েছি যে বাচ্চার যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথগুলো কি দিয়ে বুঝি, ফিজিক্যাল গ্রোথগুলো কি, এই যে দেওয়া আছে, ওয়েট, হাইট, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, বডি মাস ইন্ডেক্স। সো দিজ আর দ্য গ্রোথ অ্যাকচুয়ালি বাচ্চা, যেটা দেখে আমরা বুঝতে পারি। স্লাইড নাম্বার 17, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। স্লাইডের একদম উপরে হেডিংয়ে দেখেন একটা কথা লিখেছি, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। malnutrition occur in the first year of life because energy demands are highest at this time. ঠিক আছে? তার মানে বাচ্চাটা যখন প্রথম 1 বছর, জন্মের পর 1 বছর পর্যন্ত তার ম্যালনিউট্রিশনটা বেশি হয়। কেন? কারণ এই টাইমেই বাচ্চার এনার্জি ডিমান্ডটা বডির বেশি থাকে এবং সেই অনুযায়ী আমরা তাকে খাবারটা দেই না। কেন দেই না? আমরা জানি না, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ অ্যাওয়ারনেস, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে পোভার্টি, আমরা দিতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। ঠিক আছে? সো এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এনার্জি ডিমান্ড অ্যাডাল্ট পারসন থেকে 4 গুণ বেশি এই টাইমে হয়। দেখেন তার একটা হিসাব আমি ওই টেবিলটাতে দিয়ে রেখেছি। বাচ্চা যখন 0 to 6 মান্থস হয় তখন বাচ্চার ওজন বাড়বে 4 থেকে 4.5 কেজি। বাচ্চা যখন 6 থেকে 12 মান্থস হয় তখন তার ওজন বাড়বে 2.2 থেকে 2.4 কেজি। কিন্তু এর পরের দুটো দেখেন, বাচ্চা যখন 12 থেকে 18 মান্থ আর 18 থেকে 24 মাস হয় তখন তাদের ওয়েট খুব কম বাড়ে। তাহলে 0 to 12 4 to 4.5 কেজি and 2.2 to 2.4 কেজি, তাহলে ম্যাক্সিমাম তার গ্রোথ, এখানে ওয়েট গেইন হচ্ছে, তার মানে তার এনার্জি বেশি লাগছে, তার ডিমান্ডটা বেশি লাগছে। এই জন্যই বাচ্চারা 1 বছর বয়সের ভিতরে ম্যালনিউট্রিশনে ভোগে। এই স্লাইড এখানে শেষ, পরের স্লাইডে যাব। একটু আগে যে বললাম যে একটা বাচ্চা বাড়ছে কিনা কিভাবে দেখব, সেটা যেহেতু বললাম যে গ্রোথ, ওয়েট বাড়ছে, হাইট বাড়ছে, এগুলো দিয়ে দেখব। তাহলে গ্রোথ, তার এইটাকে দেখার জন্য আমাদের একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় গ্রোথ মনিটরিং। এই গ্রোথ মনিটরিং আমরা করি গ্রোথ চার্ট ইউজ করে, যেটা কিনা প্রতিটা হসপিটালে যেখানে চিলড্রেনদের দেখা হয় সেখানে দেওয়া থাকে। সো গ্রোথ চার্ট অনেকেই আপনারা দেখে থাকবেন। সো সেখানে আমরা গ্রোথ মনিটরিংয়ের কিছু চার্ট, কিছু টুলস আছে। সেটা কি? আমরা একটা গ্রোথ চার্ট দেখি যেখানে ওয়েট ফর এজ, বয়সের সাথে সাথে তার ওয়েট কত বাড়ছে সেটার একটা স্ট্যান্ডার্ড গ্রোথ চার্ট আছে, সেটা দেখে আমরা প্লট করি এবং সেটা দিয়ে আমরা বলি যে তার ওয়েটটা ঠিক মতো বাড়ছে কিনা, ওয়েট কম হচ্ছে কিনা। সেরকম হাইট ফর এজ, ওয়েট ফর হাইট, হেড সার্কামফারেন্স,
একটা 3 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের দেখা হয়, মিড আর্ম সার্কামফারেন্স 1 to 5 ইয়ার্স পর্যন্ত, এবং বিএমআই দেখা হয় ফর অ্যাডোলেসেন্ট। সো দিজ আর দ্য মনিটরিং টুলস ফর চাইল্ডস গ্রোথ। তাহলে এখানেই আমাদের এটুকু জানলেই গ্রোথটা মোটামুটি জানা হয়ে গেল বাচ্চার, এটুকুই হবে আপনাদের জন্য। পরেরটাতে যাই, স্লাইড নাম্বার 18, সরি স্লাইড নাম্বার 19। আমরা দেখছি টাইপস অফ ডেভেলপমেন্ট। এখন আমরা যাচ্ছি ডেভেলপমেন্টে। সো আমি একটু জিজ্ঞেস করিনি, আমরা কি সাথে আছি? জি ম্যাডাম। থ্যাংক ইউ। তাহলে আমি একটু প্রসিড করি। স্লাইড নাম্বার 19। এখন আমরা দেখব চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা বলেছিলাম কি কি ধরনের ডেভেলপমেন্ট হয় একটা চিলড্রেনের। আমরা বলেছি যে ফাংশনাল ম্যাচুরেশন অফ ডিফারেন্ট অর্গান, সেটাই ডেভেলপমেন্ট। কোয়ালিটি, তাহলে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, টাইপস অফ ডেভেলপমেন্ট, একটা ফিজিক্যাল অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট, একটা কগনিটিভ, একটা ইমোশনাল, একটা কমিউনিকেশন, একটা সোশ্যাল। ঠিক আছে, এবং এই ডেভেলপমেন্টগুলোকে আপনার বিভিন্ন ফ্যাক্টর হ্যাম্পারও করতে পারে, আবার এটাকে পজিটিভলিও নিতে পারে, এগিয়ে নিতে পারে। ডেভেলপমেন্ট এবং গ্রোথের সময় যে বাচ্চা যত বেশি কেয়ার পাবে, যত বেশি তাকে নার্সিং করা হবে, তাকে সব কিছু তার প্রপারলি দেওয়া হবে, সেই বাচ্চা তত বেশি সুস্থভাবে প্রোডাক্টিভ লাইফ, প্রোডাক্টিভিটি দিতে পারবে আপনার সোসাইটিকে। সো সেই জন্যই বলা হয়েছে মেনি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট। তার ভিতরে হেরিডিটরি হতে পারে, ফ্যামিলি ফ্যাক্টরস হতে পারে, কমিউনিটি ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হতে পারে। ঠিক আছে, চলেন আমরা একটু দেখে নিই কোন ডেভেলপমেন্টটা কী। যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে বুঝিয়েছে ওভারঅল হেলথ কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, হিয়ারিং, ভিশন, এগুলো যেগুলো দরকার হয় টু সার্ভাইভ অ্যান্ড কন্ট্রিবিউট টু অ্যাডাল্টহুড। কগনিটিভ ডেভেলপমেন্ট বুঝিয়েছে লিটারেসি, নিউমেরেসি, বেসিক কালচারাল নলেজ, ভোকেশনাল স্কিল and other knowledge that required to live a reasonably successful life. এটা হচ্ছে কগনিটিভ, তার মানে লিটারেসিটা বেশি, কালচারাল নলেজগুলো, এগুলো হ্যাঁ স্কিলসগুলো, এগুলো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট কি, স্লাইড নাম্বার 21 আমি বলছি। সেলফ এস্টিম, ফ্যামিলি অ্যাটাচমেন্ট, ফিলিং অফ লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, যেগুলো ইমোশনাল বন্ডিং তৈরি করে, এগুলোই হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। আর সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, সেন্স অফ গ্রুপ আইডেন্টিটি। এক মিনিট, হ্যাঁ সাথী, আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলা যাবে। ওকে ওকে, বাই, থ্যাংক ইউ। আচ্ছা, সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট সাধারণত আপনার গ্রুপের সাথে বা সোসাইটাল যে একটা ওঠা বসা, সেগুলোর সাথে কিভাবে কোঅপারেট করে, কিভাবে নিজেকে কোপ করে নেয়, কিভাবে পার্টিসিপেট করতে পারে বাচ্চা, চুপ করে বসে না থেকে বিভিন্ন জায়গায় গিয়ে একটু ভোকাল হতে পারে, একটু পার্টিসিপেট করতে পারে, সেগুলো হচ্ছে সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। মোরাল ডেভেলপমেন্ট মেইনলি শুরু হয় কিন্তু ফ্যামিলি থেকে। এই যে মোরাল যে ভ্যালুসগুলো, সেই ভ্যালুসগুলো বাচ্চাদেরকে দিতে হয় ফ্যামিলি থেকে, রাইট? এবং আমরা দিয়েও থাকি সেই বাচ্চাদেরকে, এটা করা ঠিক না, ওটা করতে হবে, এটা করলে ভালো, এটা করলে তুমি ভালো মানুষ হতে পারবে, মুখকে সম্মান করতে হবে, দিজ আর দ্য থিংস, এটা আপনারা ভালো জানেন। এরপরে স্লাইড নাম্বার 22, communicative development, that is language, hearing and communication development. ঠিক আছে, and to develop language the child requires to be able to hear and at the same time needs to listen to a wide range of sounds and participate in conversation. আপনারা জানেন বিশেষ করে আমাদের দেশে nowadays যেহেতু মা বাবা নিউক্লিয়ার ফ্যামিলি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বাবা মা দুজনেই জব করে, যদি শুধু মেয়েদের হাতে বাচ্চাটা থাকে দেখবেন ওই বাচ্চার কথা বলাটা, কথা শেখাটা দেরি হয়ে যায়, কারণ বাচ্চাকে কথা শেখাতে হলে তাকে কথা বলতে হবে, তার সাথে কনভারসেশনে যেতে হবে, তাহলে সে কথা তাড়াতাড়ি শিখবে। ঠিক আছে, সো এটা একটা বিষয় যেখানে অনেক সময় মাইলস্টোনটা ডিলে হয়। এরপরের স্লাইড দেখেন আমরা 23 স্লাইড নাম্বার, মোটর ডেভেলপমেন্টটা কি জিনিস। মোটর ডেভেলপমেন্ট হচ্ছে এবিলিটি টু দ্য ইন্ডিভিজুয়াল অর বেবি টু মুভ অ্যান্ড কোঅর্ডিনেট। ঠিক আছে, অ্যান্ড ইট গিভস দ্য চাইল্ড আ চান্স টু এক্সপ্লোর দ্য এনভায়রনমেন্ট, ওকে, and interact with the environment. See, ওই যে ছবি দুটো দেখেন, বাচ্চা টেবিল ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, খেলছে, বল ধরে খেলছে, এই যে জিনিসগুলো ক্যাচ করছে, গ্রিপ করছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে, সো দিজ আর দ্য ইন শর্ট দ্য ডেভেলপমেন্টস যেগুলো হচ্ছে বাচ্চার ভিতরে। এখন আমরা একটু একটা ছোট্ট জিনিস জানবো, যেটা কিনা আমাদের দেশে অনেক প্রয়োজন জানা, ডেভেলপমেন্টাল মাইলস্টোনস ইন দ্য ফার্স্ট 2 years অফ লাইফ। মানে হচ্ছে বাচ্চা
কোন বয়সে কি করবে সেই অ্যাক্টিভিটিগুলো এই জন্য জানতে হবে। আমরা সবাই কিছু রিটার্ডেড বাচ্চার কথা জানি, কিছু ডিসেবল বাচ্চার কথা জানি, তার ভিতরে অটিজম একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো আমাদেরকে, আমরা প্যারেন্টসদেরকে সবসময় বলি, এগুলো এখন নাও পাবলিক হেলথ কনসার্ন, দিনে দিনে বাড়ছে। হ্যাঁ, মেন্টাল ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল মাইলস্টোন ডিলে, এটা অটিজম কিনা, এই জিনিসগুলো দিনে দিনে আমাদের বাচ্চাদের ভিতরে বাড়ছে বিধায় আমরা এখন সবাইকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি যে মাইলস্টোনগুলো আপনাদের খেয়াল করতে হবে প্যারেন্টিংয়ের সময়, বিশেষ করে কোন বয়সে বাচ্চার কি করা উচিত সেটা করছে কিনা। আমরা এটাও বলি ভিডিও ফুটেজ, ছবি এগুলো আপনারা রাখবেন, যাতে করে যখন মাইলস্টোন ডিলে মনে হবে সেটা ডাক্তারের কাছে গেলে যেন এটা আপনারা শো করতে পারেন এই বিষয়গুলো। সেটার জন্য আমরা এই ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলে এদেরকে, কোন বয়সে কি করা উচিত। দুই একটা আমি আপনাদেরকে বলছি, দেখেন ইন্টারেস্টিং। স্লাইড নাম্বার 25। বাচ্চা মাথা শক্ত করে সিটিং পজিশনে নিজের মাথা নিজে শক্ত করে রাখতে পারবে এবং উইদাউট সাপোর্ট সে বসতে পারবে এবং রোল ব্যাক অন স্টমাক, ওই যে বলে না পোল্ট্রি খায়, ঘুরে যাবে বাচ্চা স্টমাকের উপরে, পেট নিচের দিকে দিয়ে সে ঘুরে যাবে। এগুলো কখন করবে? সে 4 to 6 মান্থে করবে। সে একা হাঁটতে পারবে 12 মাসে, সে দৌড়াতে পারবে 16 মাসে। এগুলো একটু মজার ব্যাপার হচ্ছে গিয়ে বাচ্চা কখন অবজেক্ট ধরতে পারবে এবং অবজেক্টের কাছে পৌঁছাতে পারবে 4 to 6 মান্থ। টার্ন পেজ বুক 12 মান্থ। বিল্ড কিউবস, টাওয়ার অফ কিউবস 15 মান্থ। কেন এটা জানতে হবে? আমরা অনেক সময় না বুঝে এজ অ্যাপ্রোপ্রিয়েট টয়স বাচ্চাদেরকে দিই না। বাচ্চার বয়স 4 to 6 মান্থস আমরা বাচ্চাদেরকে কিউবস নিয়ে এসে দিয়ে দিই খেলতে। ওই বাচ্চা ওই কিউবস নিয়ে কিছুই করতে পারে না, ছোট ছোট কিউবসগুলো মুখের মধ্যে দিয়ে চকিং এর সৃষ্টি হয়। সেই জন্য বলা হয় যে এজ অ্যাপ্রোপ্রিয়েট খেলনা বাচ্চাদেরকে দিতে হয়, এটা তাদের ডেভেলপমেন্ট হেল্প করে। ঠিক আছে, সো যারা এফোর্ড করতে পারে তাদেরকে দিতে হবে, আর নিজের পুরনো খেলনাগুলো দিয়ে দিতে হবে যারা এফোর্ড করতে পারে না তাদেরকে। সো এই জন্য আমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখেন পরের স্লাইডটা, খুব বেশি মনে রাখতে হবে তা না, 2-3টা একটু জানতে পারলে ভালো, যে কখন সে সিট অ্যালং করতে পারে, হাসে কখন, সে আরেক দিকে তাকিয়ে হাসে কখন, হাঁটে কখন, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, স্লাইড নাম্বার 27, এটা একটু কমিউনিকেশন যেটা সেটা ইম্পর্টেন্ট। সে দেখেন স্মাইল করবে মাত্র 1.5 মাস থেকে 2 মাস বয়সেই আপনার ইয়েতে স্মাইল করবে সে। মনোসিলেবল বাবল, একটা শব্দ বলতে পারবে সে 6 মান্থে। কমান্ড এবং জেস্চার ফলো করতে পারবে 7 মান্থে। একটা শব্দ, একটা রিয়েল ওয়ার্ড যেটা সেটা বলতে পারবে 12 মাসে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই আমরা একটু, শেষ হয়ে গেল আপনার ইসের থেকে আর দরকার নেই। এরপরে যাই স্লাইড নাম্বার 28, যেটা আমাদের বেশি দরকার, সেটা হচ্ছে হোয়াট আর দোজ ফ্যাক্টরস দ্যাট অ্যাকচুয়ালি এফেক্টিং আর্লি চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখেন বাচ্চার যদি বার্থ ওয়েটটা খুব বড় ফ্যাক্টর, লো বার্থ ওয়েট বাচ্চা হলে তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়। মা যদি খুবই ছোট মা হয়, মানে অ্যাডোলেসেন্ট মা হয়, আর্লি প্রেগনেন্সি হয়, তাহলে সেই বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়। অনেক বেশি বাচ্চা, স্পেসিং কম, যেটা হয় মাল্টিপল ফ্যামিলি সাইজ এবং জেনেটিক কিছু কারণে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে। নিউট্রিশন, সোশিও ইকোনমিক কন্ডিশন, এনভায়রনমেন্টাল, সিজনাল কিছু ডিজিজ থাকে, ঘন ঘন বাচ্চার ডিজিজে আক্রান্ত হয়, ক্রনিক কিছু ডিজিজ থাকে, এগুলো হলে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হবে। আমি আশা করি এগুলো এখন আর বর্ণনা দেওয়ার কিছু নেই, কারণ আপনারা অলরেডি এগুলো বিভিন্ন ক্লাসে শুনে। এরপরে আরও আছে ইমোশনাল যদি ফ্যাক্টর থাকে, বাচ্চাকে সারাক্ষণ আমরা এমনভাবে রাখি সে ডিপ্রেস থাকে, খেলার জায়গা নেই, খেলতে দিতে পারি না, নিজেরা সময় দেই না, এই ধরনের সারাক্ষণ বকাবকি করি, কিছু একটা করতে গেলে দুষ্ট, এগুলো বকি। ঠিক আছে, এগুলোর জন্য বাচ্চা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়। কালচারাল কিছু, মায়ের হেলথ তো অবশ্যই ডেফিনেটলি এখন আর বলা অপেক্ষা রাখে না, কালচারাল কিছু এবং সোশ্যাল কিছু ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট হ্যাম্পার করে। যেমন ফিডিং প্র্যাকটিস, ওই যে বাচ্চাকে ইনফ্যান্ট ফর্মুলা ফিডিং দেওয়া বা বুকের দুধ না দেওয়া, তারপরে 3-4 মাস থেকে চালের গুঁড়ি খাওয়ানো, বাচ্চা নাদুস নুদুস দেখতে হবে অথচ আর কিছু না দেওয়া। কমপ্লিমেন্টারি ফিডিং কাকে বলে সেটা না জানা, জানলামই না আমি 6 মাস পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর পরেই কমপ্লিমেন্টারি ফিডিংটা দিতে হয়, যেখানে সেমি সলিড কিছু ফুড থাকে, যে ফুডটার ভিতরে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থাকবে, এগুলো জানি না। রিলিজিয়ন অ্যান্ড কাস্টের কিছু ব্যাপার থাকে, আর্লি ম্যারেজ থাকে, সান প্রেফারেন্স থাকে, মেটার্নাল এডুকেশন। সো এই জিনিসগুলো আপনার বাচ্চার ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ হ্যাম্পার করবে। সেটাকে যদি আমি স্লাইড নাম্বার 30-তে একটা পিকচারের মাধ্যমে দেখাই, তাহলে আপনারা জিনিসটা এভাবে দেখতে পারবেন। আশা করি আপনারা আমার সাথে আছেন, ডিসকানেক্টেড হয়নি, দেখাচ্ছে না ডিসকানেকশন। ওকে, এই জিনিসগুলো যেটা বললাম, যে প্রথমে একদম সেন্টারে হবে চাইল্ড বায়োলজিক্যাল মেকআপ, দেন এনভায়রনমেন্ট তাকে ইনফ্লুয়েন্স করবে, দেন সোশ্যাল ইকোনমিক, অ্যান্ড দেন লাস্ট কালচারাল। এখন
খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে 31, স্লাইড নাম্বার 31, সেটা যাকে বলা হয় আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ইসিডি ইন শর্ট। এটা খুব ইম্পর্টেন্ট জানা নিজেদের জন্য এবং পাবলিক হেলথে কাজ করার জন্য হবে। কাকে বলে এটা আর্লি চাইল্ডহুড, কি জিনিস? ফ্রম দ্য টাইম অফ কনসেপশন, এটা সবসময় মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা রিটেন কোশ্চেন, ভাইবা যদি নেই, ভাইবাও নেওয়ার চান্স আছে, ভাইবা নিলে সেটাকে অহরহ আমরা আপনাদেরকে ভাইবা জিজ্ঞেস করি হোয়াট ডু মিন বাই আর্লি চাইল্ডহুড অথবা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে একদম মা যেদিন থেকে জানলো ফ্রম দ্য টাইম অফ কনসেপশন দ্যাট শি ইজ প্রেগনেন্ট, সেখান থেকে একদম বাচ্চা জন্মের পর 5 বছর পর্যন্ত যে সময়কালটা, সেটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড। এই আর্লি চাইল্ডহুড খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য, শর্টে বলা হয় ইসিডি। কেন ইম্পর্টেন্ট? স্লাইড নাম্বার 33-তে আমি দিয়ে দিয়েছি, দেখেন। সেকেন্ড বুলেট পয়েন্ট লাল রঙের কালার করে দিয়েছি। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ স্পেশালি দ্য ফার্স্ট 3 years অফ লাইফ। কিসের জন্য? ফর বিল্ডিং দ্য বেবিজ ব্রেইন। ঠিক আছে, কারণ প্রথম 3 মাস বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন বাচ্চার ব্রেন সেলগুলো সংখ্যায় বাড়ে, আর বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তখন এই ব্রেন সেলগুলোর ভিতরে কানেকশন তৈরি হয়। কেন কানেকশন তৈরি হবে? ব্রেনটা কাজে লাগানোর জন্য, না হলে আপনি আমি সুস্থ মানুষ হতে পারতাম। সো এই জন্যই 5 বছর বয়স পর্যন্ত ইম্পর্টেন্ট, বাট প্রথম 3 বছর ব্রেন সেলের কানেকশনগুলো ম্যাক্সিমাম এস্টাবলিশড হয়। ওই টাইমেই বাচ্চার সবচেয়ে বেশি কেয়ার দিতে হবে, আপনাকে খেয়াল করতে হবে তার মাইলস্টোনগুলো হয়েছে কিনা, তার সাথে কনভারসেশনে যেতে হবে, তার নিউট্রিশন মেনটেন করতে হবে, তাকে আদর করতে হবে, কেয়ার করতে হবে, বকা যাবে না। এই কারণের জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বাংলাদেশের টার্সিয়ারি লেভেল হসপিটালে শিশু বিকাশ কেন্দ্র আপনারা অনেকেই জানেন দেওয়া আছে, সেটাই হচ্ছে ইসিডি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। ঠিক আছে, যখন কোনো বাচ্চাকে রেগুলার চেক আপে নিতে হয় তখন প্রথমেই আমরা ইসিডিতে নিয়ে যাই ফর ওয়েল বেবি চেক আপের জন্য। সেইখানে যখন একটা ডাক্তার তাকে চেক আপ করার সময় দেখে যে তার কোনো মাইলস্টোন ডিলে হচ্ছে বা এখনও কেন হচ্ছে না, বা প্যারেন্টস কমপ্লেন করছে, তখন তাকে ফার্দার ইভ্যালুয়েশনের জন্য নেক্সট একটা গ্রুপে পাঠানো হয়। সেখানে তখন এক্সক্লুড করা হয় অথবা ইনক্লুড করার জন্য, ডায়াগনোসিস করার জন্য যে তার অন্য কোনো ধরনের মেন্টাল হেলথ প্রবলেম অথবা অটিজম আছে কিনা, সেগুলো তখন চেক করা হয়। এই হচ্ছে প্রসিডিউর। ঠিক আছে, তাহলে আমরা স্লাইড নাম্বার 34-এ যাই। যেটা আমি বললাম যে যখন বাচ্চা মায়ের পেটে থাকে ব্রেন সেলগুলো বাড়ে সংখ্যায়, আর জন্মাবার পর 5 বছর পর্যন্ত, প্রথম 3 বছর অথবা 5 বছর পর্যন্ত ব্রেন সেলের ভিতরে কানেকশন তৈরি হয়, সেটাই আমি স্লাইডে দেখিয়েছি। এখন আমি আসি যে হোয়াট আর দ্য প্র্যাকটিসেস দ্যাট ইন্টারফিয়ার্স উইথ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আমরা করে থাকি অহরহ এই প্র্যাকটিসগুলো করে থাকি। নাম্বার 1, ইগনোরিং দেয়ার নিডস। আমরা তাদের চাহিদা, তাদের যে একটা চাহিদা থাকতে পারে, এটা আমরা তাদের ইগনোর করি। গিভ দেম নো ইম্পর্টেন্স, আরে ও তো বাচ্চা, ও কি বুঝবে বলে ওর সামনে যেটা না করার সেটাও করি, আর ওকে অ্যাটেনশন না দেওয়ার কিছু বলতে চাচ্ছে সেটাও করি, আমরা শুনতেও চাই না। ঠিক আছে, দেন কোয়ার্লিং ইউজিং ব্যাড ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার প্রেজেন্স, এটা আমরা করে থাকি একদম। আচ্ছা, দেন ফিজিক্যাল অর মেন্টাল পানিশমেন্ট, বিটিং, স্কল্ডিং, এটা আমরা করে থাকি। নট প্রোভাইডিং অ্যাডিকুয়েট প্লে অপরচুনিটিস, তাদেরকে আমরা খেলার বিষয় দিতে পারি না, এগুলো অনেকগুলো বিষয়টার উপর নির্ভর করে। দেন পরের স্লাইড, ব্রেকিং দেয়ার ট্রাস্ট, নট কিপিং আ প্রমিস। হ্যাঁ বাবা, তোমার জন্য আমি আজকে এটা নিয়ে আসবো অফিস থেকে, সিম্পল একটা জিনিস, কিন্তু এটা যে আপনার বাচ্চার ভিতরে যে একটা জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে গিয়ে আপনার, আপনি যে প্রমিস করে প্রমিসটা ভাঙছেন, সেটা তার ভিতরে তৈরি করছে, ও বাবা তো প্রমিস রাখে না, মা তো প্রমিস রাখে না। এই জিনিসটা আলটিমেটলি বাচ্চা ডেভেলপমেন্টকে হ্যাম্পার করে। মেন্টাল স্ট্রেস, দ্যাট পুশিং অ্যাকাডেমিক্স টু সুন। এই জন্যই আমরা বলি যে দুটো প্লেতে বাচ্চাদেরকে দিতে ডিসকারেজ করা হয়, কারণ প্লে যদিও খেলাধুলা করানো হয়, পড়াশোনা হয় না, বাট তারপরেও বলা হয় যে নাইবা দিলেন নার্সারিতেই থাকো, 3 বছর বয়স থেকে বাচ্চা প্লেতে যাচ্ছে, ইটস ওকে, দুটোই দিকই আছে। বাট রিসার্চ বলছে এখন যে আসলে নট পুশিং সুন, একাডেমিকে না দেওয়াটাই ভালো। ফোর্সিং টু ডু থিংস নট এজ অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা অনেক সময় আল্লাহ আদর করে ধরেন 6, 7, 8 মাসের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিয়ে তাকে হাঁটানোর চেষ্টা করি, এতে করে তার স্পাইনাল কর্ড তখনও তার ওয়েটটাকে বিয়ার করার মতো হয় না, ওটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে, অ্যান্ড নট প্রেজিং দেয়ার গুড নিডস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনার বাচ্চা কিছু একটা নিয়ে আসবে, সাথে সাথে সেটাকে প্রেজ করবেন, বা ভেরি গুড, ভেরি গুড,
ঠিক আছে, ও দেয়ালে লিখছে আমরা তাকে বকি, কিন্তু বলা হয় যে দেয়ালে লিখলেও তাকে লিখতে দেন। হ্যাঁ, আলটিমেটলি একটা হ্যাসেল হবে, যদি ভাড়া বাসা হয় অনেক কথা শুনতে হবে। দিজ আর দ্য থিংস। বাট সাথে এটাও মনে রাখতে হবে যখন তাকে বকার প্রয়োজন হবে সেটা আপনাকে অবশ্যই বকার স্টাইলটাকে ভিন্ন করে তাকে শেখাতে হবে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট এইটা না যে সে আপনার সামনে অথবা আরেকজনকে মেরে আসছে, আরেকজনকে গালি দিয়ে আসছে, আপনি চিন্তা করলেন না এটা তো তাকে স্কল্ড করা যাবে না, বকা যাবে না, বকলে তো তার ডেভেলপমেন্ট হ্যাম্পার হবে, সেটা না। তাকে বুঝিয়ে বলতে হবে তুমি এই জিনিসটা আর করবে না, এটা ভালো না, যদি করো তাহলে তোমাকে আমরা ভিন্নভাবে পানিশমেন্ট দেবো, মানে সুন্দর করে বুঝিয়ে আপনাকে বলতে হবে। শেষ। তাহলে দিজ আর দ্য ফ্যাক্টরস অর প্র্যাকটিসেস দ্যাট হ্যাম্পার্স। আচ্ছা, এই তো গেল ইসিটি। এখন আপনাকে, যেহেতু এটা চাইল্ড হেলথের উপরে একটা ওভারভিউ, আপনাকে জিনিসগুলো ছোট ছোট করে জানতে হবে। আরেকটা স্লাইড নাম্বার 37, যেখানে আমি দেখিয়েছি বাংলাদেশের চিলড্রেনদের ভিতরে কি কি কমন নিউট্রিশনাল প্রবলেম থাকে। তার আগে আমাকে একটু রেসপন্স করেন, আমরা কি আছি? জি ম্যাম আছি। ইয়েস ম্যাম, আছি আমরা। আচ্ছা, কমন নিউট্রিশনাল প্রবলেমস চিলড্রেনদের ভিতরে বাংলাদেশে, নাম্বার 1 প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ওই যে আমরা চালের গুঁড়া খাওয়াই খুব ভালো করে, ওইটা একটা ব্যাপার। আমরা ঠিক মতো জানি না বাচ্চাকে কি খাওয়াতে হবে, 6 মাস পরে কি খাওয়াতে হবে অথবা 6 মাসের আগে শুরু করে দিই, এটা একটা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ঘাটতিটা। 2 নাম্বার হচ্ছে লো বার্থ ওয়েট। আমাদের দেশে একটা বিরাট সমস্যা, কারণ বেশিরভাগ বাচ্চা লো বার্থ ওয়েট হয়ে জন্মাচ্ছে। ওই যে প্রি ম্যাচুরিটি নিওনেটাল ডেথের কজ, ওই প্রি ম্যাচিউর বাচ্চা হলে বেশিরভাগ বাচ্চাই লো বার্থ ওয়েট বাচ্চা হয়। স্বাভাবিক, ডেফিনেশন অনুযায়ী 2.5 কেজির নিচে যে বাচ্চারা জন্মায় তারাই লো বার্থ ওয়েট। সো একটা প্রি ম্যাচিউর বাচ্চা 2.5 কেজির নিচেই জন্মায়, হয়তোবা তার জেস্টেশনাল এইজ অনুযায়ী ওটাই নর্মাল। মানে উদাহরণ বুঝাচ্ছি, কোনো বাচ্চা যদি 8 মাসে জন্মগ্রহণ করে এবং তার ওজন যদি 2 কেজি হয়, তাহলে হয়তোবা 8 মাসের জন্য তার ওজন 2 কেজি ঠিক আছে, কিন্তু ডেফিনেশন যেহেতু 2.5 কেজির নিচের বাচ্চাগুলোকে আমরা লো বার্থ ওয়েট বাচ্চা বলবো, সেহেতু তাকে লো বার্থ ওয়েট হিসাবে আমাদেরকে ধরতে হয়। আচ্ছা, এছাড়া আরেকটা কি কমন নিউট্রিশনাল প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে নিউট্রিশনাল ব্লাইন্ডনেস। আপনারা জানেন ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়। ঠিক আছে, আরও আছে নিউট্রিশনাল এনিমিয়া, পরের স্লাইড। এটা আমাদের দেশের একটা বিরাট প্রবলেম, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমাদের দেশে হুকওয়ার্ম, কৃমি, এটা হয়, আমরা জানি না কতদিন পর দিতে হয়। যদিও এখন আমাদের ন্যাশনাল প্রোগ্রামে এই কৃমির ওষুধ ডিওয়ার্মিং করা হয়, কিন্তু অনেকেই আছে, চেষ্টা করা হচ্ছে, গভর্নমেন্ট খুব সাকসেসফুলি আমাদের এই প্রোগ্রামটা চালানোর চেষ্টা করে। আমাদের যে হেলথ ওয়ার্কাররা আছে তারা এগুলো সব কারেক্ট করে যাতে কেউ এটার বাইরে না যায়। স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত সব জায়গাতেই, ফেরিঘাট পর্যন্ত সব জায়গাতেই এই ভ্যাকসিন এবং এই কৃমি এই কার্যক্রমটা চালানো হয়। তারপরেও আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা ফলিক ডেফিসিয়েন্সি হয়, এটা আছে। তারপরে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আইডিডি, সংক্ষেপে আইডিডি বলা হয়। এইটা যদি থাকে বাচ্চাদের, আপনারা জানেন মা প্রেগনেন্সি পিরিয়ডে যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে মায়ের ঘন ঘন মিসক্যারেজ যেমন হবে, অথবা বাচ্চাটা মেন্টালি রিটার্ডেড হতে পারে জন্মের পর, অথবা আইইউজিআর, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এরপর রিকেটস, স্কার্বি, রিকেটস হয় ভিটামিন ডির অভাবে, স্কার্বি হয় ভিটামিন সির অভাবে, এবং ওবেসিটি। এগুলো হচ্ছে আমাদের নিউট্রিশনাল প্রবলেম বাচ্চাদের ভিতরে। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এবং এতে প্রত্যেকটাকে প্রিভেন্ট করার জন্য প্রোগ্রাম আছে বাংলাদেশে, একদম প্রত্যেকটা প্রিভেন্ট করার জন্য প্রোগ্রাম চলছে বাংলাদেশে। এখন আপনারা 39 নাম্বার স্লাইড, রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ ম্যালনিউট্রিশন। এখানে যে ফ্যাক্টরসগুলো আছে, আমি সবসময় বলি ফ্যাক্টরসগুলো, রিস্ক ফ্যাক্টরসগুলো মোরলেস এক। আমি এটাতে একদমই না যাই, আমি একটু স্কিপ করে পরের স্লাইড থেকে যাবো, জাস্ট পড়লেই আপনারা পারবেন, অলরেডি এগুলো আলোচনা করা হয়েছে। প্রিভেনশন অফ, পরের স্লাইড নাম্বার 40, প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন। এটাকে প্রিভেন্ট করার জন্য, এই যে নিউট্রিশনাল প্রবলেমগুলো দেখলেন, এটাকে প্রিভেন্ট করার জন্য ইউনিসেফ একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম চালায়। সেই প্রোগ্রামটা সংক্ষেপে সূত্র হিসেবে মনে রাখার জন্য হিসেবে গোবিএফ, আপনারা অনেকেই জানেন, GOBIFFF, গোবিএফ ও প্রোগ্রাম চালায়। সেই প্রোগ্রামটা কি, জি ফর গ্রোথ মনিটরিং, ও ফর ওরাল রিহাইড্রেশন থেরাপি, যদি তার ডায়রিয়াল ডিজিজ হয় এবং ডিহাইড্রেশনের হবে বাচ্চা বাঁচবে, ম্যালনিউট্রিশন হবে না। প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং, গোবিএফ এর বি, ব্রেস্ট ফিডিং।
Then immunization, female education regarding nutrition, food supplementation and food fortification, family space, and lastly deworming of heavily infested children. Okay, and prophylactic deworming use করা হয়. So these are the preventive measures. Okay, এখন আমরা একটু যাব বাচ্চাদের কি কি মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে. স্লাইড নাম্বার 41. নাম্বার 1, ডিপ্রেশন হতে পারে বাচ্চাদের. নাম্বার 2, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ADHD. এটা হচ্ছে গিয়ে বাচ্চারা প্রচন্ড দুষ্ট হয় এবং তারা হাইপার অ্যাক্টিভিটিতে থাকে, মানে আপনার টেবিলের চতুর্দিকে ঘুরবে, এই চাদর ফেলে দিবে, ওই জিনিস ফেলে দিবে, আরেকজনকে কাপড় পুল করবে, কিন্তু একাডেমিক্যালি তারা সাউন্ড হয় না, তারা ক্লাস পারফরমেন্সটা ভালো করতে পারে না, টুকে নিয়ে আসতে পারে না, কি বললো টিচার, এগুলো পারবে না, বাট সাংঘাতিক হাইপার অ্যাক্টিভ থাকে. সো দিস ইজ মেন্টাল হেলথ ডিসঅর্ডার. এটা আপনার অবশ্যই ডক্টরকে দেখাতে হবে এবং সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে থাকতে হবে. এংজাইটি ডিসঅর্ডার, বাচ্চাদের কিছু এংজাইটি হয়. এই এংজাইটি অনেক কারণে হতে পারে. সে মানে যে কোনো একটা কাজ করতে দিলে, এক্সাম আসলে, স্কুলে যাওয়ার ফোবিয়া থাকলে, সব কিছু মিলিয়ে তার একটা এংজাইটি হয়. আরেকটা মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে গিয়ে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার. ঠিক আছে, এটা আমি করে দেখাচ্ছি. তার আগে ইটিং ডিসঅর্ডার অ্যান্ড এলিমিনেশন ডিসঅর্ডারও আছে. ইটিং ডিসঅর্ডারটা আপনাদেরকে দেখি, আমি এখানে দেখিয়েছি কিনা. ডিসঅর্ডারটা আমি দেখাইনি, আমি একটু বলে দিই আপনাদেরকে. অ্যাডোলেসেন্টদের এবং চিলড্রেনদের একই ইটিং ডিসঅর্ডার হয়, কারণ অ্যাডোলেসেন্টের একটা গ্রুপ চিলড্রেনদের মধ্যেই পড়ে. সো অ্যাডোলেসেন্ট হেলথে সম্ভবত ইটিং ডিসঅর্ডারটা আমি দেখিয়েছি, দেখি কেন দেখাইনি, আমি বলবো ক্ষেতের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা. আর এলিমিনেশন ডিসঅর্ডার মানে হচ্ছে কি বাচ্চারা একটা সার্টেন পিরিয়ড পর যেটা করার কথা না, তার সে প্রস্রাব করে দেয় বিছানায়, আরেকটা হচ্ছে গিয়ে তার প্রস্রাব আটকে রাখে, এই ধরনের অনেক প্রবলেম তারা করে. জেদের ঠেলায় অনেক সময় তারা প্রস্রাব বাথরুমে যায় না, এই ধরনের ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার থাকে. হ্যাঁ, ঠিক আছে. এরপরে জাস্ট পরের স্লাইডটা দেখেন, স্লাইড নাম্বার 42. সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার. এটা কি জিনিস, জাস্ট এটুকুই আমি আপনাদেরকে জানাবো. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সংক্ষেপে ASD, আর আ গ্রুপ অফ developmental brain disorder characterized by, very important, characterized by, এটাই আমরা জানতে চাই কি প্রবলেম হয় তাদের. characterized by difficulties with communication, number 1. number 2, difficulties with social interaction, and number 2, obsession and repetitive behavior. মানে হচ্ছে তারা একই বিহেভিয়ারিস্টিক থাকে. সে সকালবেলা উঠে একটা অটিস্টিক বাচ্চা ধরেন সে এসে টিভির রিমোট নিয়ে খেলবে, প্রতিদিনই সে ওইটাই খেলবে, ঠিক আছে, ওই টিভির রিমোট নিয়ে এসে খেলবে, এবং তাদের আই যে কমিউনিকেশন যেটার ডিফিকাল্টিস হয়, সে আই কন্ট্যাক্ট করতে পারে না, ভার্বাল নন ভার্বাল কোনো কমিউনিকেশনেই সে রেসপন্স করে, ঠিক আছে, এবং সোশ্যাল ইন্টারাকশন সে করতে পারে না. এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স. আর যদি বলেন এটার ভিতরে অটিজম কি, সেম জিনিস, ঠিক আছে. এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ভিতরে 1, 2, 3, 4, 5টা ডিসঅর্ডার আছে, সবাইকে একত্রে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়. সেটা স্লাইড নাম্বার 43-তে আমি দিয়েছি, দেখেন একটা ব্লু কালার লেখা আমি দিয়েছি, এটা আপনাকে জানতে হবে. DSM মানে হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার. এরা DSM-5 যে এডিশনটা আছে সেইখানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে ভাগ করেছে এই কয়েকটা ডিসঅর্ডার দিয়ে. তার ভিতরে একটা হচ্ছে অটিজম, আর বাকিগুলা জাস্ট জেনে নেবেন, আমরা আপনাদেরকে একটা জিজ্ঞেস করবো না, এটা দরকার নেই জানার. আপনাদের এই ক্লাসটার জন্য এই অটিজমটা একটু জানানোর জন্য এটা বলা, এবং অটিজম কি, ওই স্পেকট্রাম ডিসঅর্ডারের যে ডেফিনেশন সেটাই অটিজম, ঠিক আছে. এটার ডিটেলস আমরা আমাদের যখন RCH এর যারা তারা যখন পড়বে তখন আমরা ডিটেলস তাদেরকে এটা জানাবো, ঠিক আছে. সো দিস ইজ অল অ্যাবাউট চাইল্ড হেলথ. কিন্তু আমি একটু বলবো, এটা লেন্দি হয়ে যায় দেখে দুটো জিনিস আমি এখানে আপনাদের স্লাইডে রাখিনি, কিন্তু একটু আমি আপনাদেরকে ভার্বালি বলবো. সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ এবং চাইল্ড লেবার আমাদের দেশে একটা কারেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট ইস্যু বলতে পারেন, ইস্যুস বলতে পারেন. একটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, এটা একটু জানতে হবে. আমাদের দেশে 4 রকমের অ্যাবিউজ হয়, বা চাইল্ড অ্যাবিউজ 4 রকমের. একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে সেক্সুয়াল, একটা হচ্ছে ইমোশনাল, ঠিক আছে, আর একটা হচ্ছে নেগলিজেন্স.
ঠিক আছে? সো ফিজিক্যাল মানে হচ্ছে এই যে বাচ্চাকে বকছেন, মারছেন, স্কুলে মারেন, বাসায় মারেন, যেখানেই মারছে, কর্পোরাল পানিশমেন্ট দিচ্ছে, এগুলা হচ্ছে ফিজিক্যাল। ঠিক আছে? সেক্সুয়াল আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে সেক্সুয়াল চাইল্ড অ্যাবিউজ অনেক বেড়ে গেছে, রেপটা তার ভিতরে সাংঘাতিক বেড়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে রেপ করা হচ্ছে। সো দিস ইজ সেক্সুয়াল অ্যাবিউজ। আরেকটা হচ্ছে কি ইমোশনাল, আমরা বাচ্চাদেরকে ইমোশনালি ডিপ্রাইভ করি, সময় দেই না, তার নিড দেখি না, একটু আগে যেটা দেখলাম নিডটা, তাকে সে একটা কথা বলতে চাচ্ছে আমাকে সেটা পাত্তা দিই না, তার ওপিনিয়ন আমরা ভ্যালু করি না, এই জিনিসগুলো হচ্ছে কি তাকে অনেক বকাবকি করছি বাজেভাবে, এগুলো হচ্ছে তাকে ইমোশনাল অ্যাবিউজ। আর একটা হচ্ছে কি নেগলেক্ট করা, তাকে একদম নেগলেক্ট করছি, তার বেসিক নিডসগুলো তাকে দিচ্ছি না, এডুকেশনাল যেগুলো বেসিক নিডস আমাদের সেগুলো দিচ্ছি না, সেটা হচ্ছে নেগলেক্ট। এই হলো চাইল্ড অ্যাবিউজ। চাইল্ড লেবার সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা দরকার। চাইল্ড লেবারের ডেফিনেশন আছে বেশ কয়েকটা, তার ভেতরে আমাদের যে গার্মেন্টস সেক্টর সেখানে 14 ইয়ার্সের নিচে যদি মিনিমাম এইজ 14 ইয়ার্স ধরা হয়, এর নিচে যদি ধরা হয় তাহলে ওটা চাইল্ড লেবার। এরকম এইজ ক্যাটাগরি কিছু চাইল্ড লেবার আমাদের আছে, এমন কোনো কাজ যেটা একটা বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে সাংঘাতিকভাবে হার্ম করবে এবং সাথে সাথে তার স্কুল এডুকেশন থেকে তাকে ড্রপ করবে। হ্যাঁ, এই জিনিস যেই কাজের মধ্যে হয় সেটাই হচ্ছে চাইল্ড। এবং আইএলও অনুযায়ী ওই যে 14 এবং 15 এই হচ্ছে গিয়ে মিনিমাম এজ, সেখানে করানো যাবে না। আইএলও অনুযায়ী কিছু হ্যাজার্ডাস এবং কিছু প্রোহিবিটেড ওয়ার্ক আছে চাইল্ড লেবারের জন্য, সেগুলো করা যাবে না। যেমন ওই যে অনেক লম্বা সময় ধরে কাজ করানো, নাইট শিফট করানো, রাতে বাড়ি ফিরতে পারছে না সেগুলো করানো, ইলেকট্রনিক্সের কোনো কাজে করানো, টোব্যাকোর কোম্পানিতে কাজ করানো, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে হ্যাজার্ডাস অ্যান্ড প্রোহিবিটেড ওয়ার্ক। সো এগুলো বাচ্চাদেরকে দিয়ে করানো যাবে। সো চাইল্ড অ্যাবিউজ এবং চাইল্ড লেবার প্রিভেনশনের জন্য, পাবলিক হেলথের যে কোনো ইস্যুর প্রিভেনশনের জন্য আপনার কমন কিছু বাধা কথা আছে। ফার্স্ট কথাই হচ্ছে গিয়ে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। কিসের উপরে করতে হবে? যেই ইস্যু সেই ইস্যুর উপরে ক্রিয়েট করতে হবে। কাদের ভিতরে করতে হবে? যেই ইস্যু সেই ইস্যু রিলেটেড যারা পার্টিসিপেন্ট তাদের মধ্যে করতে হবে। তো এখন চাইল্ডের ব্যাপারে প্যারেন্টসরা সবচেয়ে বেশি মুখ্য, তাহলে ফ্যামিলি এবং প্যারেন্টসের মধ্যে সবার ফার্স্টে করতে হবে। তারপরে সোসাইটির ভিতরে করতে হবে, যাতে করে সোসাইটি থেকে এটার একটা বাধা আসে। ঠিক আছে? সো এবং আমাদের যে লগুলো আছে, আমাদের যে আইনগত ব্যবস্থাগুলো আছে, সেগুলো থাকলেই শুধু হবে না, সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, ইমপ্লিমেন্ট করা যেন হয় সেটার জন্য আবার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যারা এই লগুলো ইমপ্লিমেন্ট করেন সেই ফোর্সের ভিতরে। সো দিজ আর দ্য প্রিভেন্টিভ মেজার্স। সো দিস ইজ অল অ্যাবাউট ইয়োর চাইল্ড হেলথ। তাহলে আশা করি আমরা এই লেকচারটা থেকে চাইল্ড মর্টালিটি, মরবিডিটি, তার প্রিভেনশন, তারপরে কি কি জানলাম, নিউট্রিশনাল প্রবলেমগুলো জানলাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট জানলাম, ইসিডি জানলাম, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট জানলাম, আর হচ্ছে গিয়ে আমরা মেন্টাল হেলথ ডিসঅর্ডার জানলাম, এবং সাথে একটু বেশি জানলাম চাইল্ড লেবার অ্যান্ড চাইল্ড অ্যাবিউজ। সো এই লেকচারটা আমি এখানেই শেষ করছি, পরের লেকচারে ঢুকবো। তার আগে বলেন এই লেকচার থেকে কোনো ধরনের কোয়েশ্চেন আপনাদের আছে কিনা? না থাকলে বলেন ম্যাম নেই, আমি তাহলে পরের থেকে যাব। চাইল্ড লেবারে ম্যাম আপনি বলেছেন 14 ইয়ার্স এর নিচে, আবার হ্যাঁ। একসময় বললেন যে আইএলও কি 15 ইয়ার্স কি অ্যাডভোকেট করে? হ্যাঁ, মানে এটা আসলে আইএলও করেছে, বাট আমাদের দেশ মডিফাই করেছে গার্মেন্টসের ক্ষেত্রে, সেটাকে 15 ইয়ার্স দিয়েছে, 14 ইয়ার্স দিয়েছে। ঠিক আছে? আর আইএলও কনভেনশনে বলা হচ্ছে 15 ইয়ার্স হচ্ছে গিয়ে মিনিমাম এজ, বাট এটার নিচে কেউ যদি কাজ করে সেটা চাইল্ড লেবার। আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আবার বাংলাদেশ এটাকে অ্যাডাপ্ট করে নিয়ে সেটাকে 14 ইয়ার্স দিয়েছে। ঠিক আছে? সমস্যা নেই এখানে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের লেকচারটা। এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিব। আমরা মেটার্নাল হেলথ সবার আগে পড়েছি, মায়ের বাচ্চা জন্ম দিয়েছে, আজকে পড়লাম সেই বাচ্চার যে জন্মদানের বাচ্চাটা যে হলো সেটা সম্পর্কে একটু জানলাম। এখন এই বাচ্চার পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাওয়া, সেটা সম্পর্কে এখন একটু জানলাম। সো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে দেখেন স্লাইড লেকচার নাম্বার 5, স্লাইড নাম্বার 3। WHO অনুযায়ী অ্যাডোলেসেন্ট সম্পর্কে
যেটা আমরা বলি সেটা হচ্ছে 10 to 19 ইয়ার্স, যারা তারাই হচ্ছে অ্যাডোলেসেন্ট, অন্য কোনো গ্রুপ আমরা ধরবো না। 10 to 19 ইয়ার্স। আচ্ছা, এই যে অ্যাডোলেসেন্স, এটা একটা ট্রানজিশনাল স্টেজ। কিসের? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট অকার বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। আচ্ছা, এখন স্লাইড নাম্বার 4, যেটা আপনাদেরকে একটু জানতে হবে, এই অ্যাডোলেসেন্স যে পিরিয়ডটা, একে আমরা কয়েকটা ভাগে একটু ভাগ করি। কীরকম? আর্লি অ্যাডোলেসেন্ট বলি 10 to 13 ইয়ার্স থেকে, মিডল অ্যাডোলেসেন্ট বলি 14 to 16 ইয়ার্স, লেট অ্যাডোলেসেন্ট বলি 17 to 19 ইয়ার্স। কেন এটার ভাগ? এটার ইম্পর্টেন্সটা আছে। এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের এজ গ্রুপ অনুযায়ী আমাদের কিছু এডুকেশন অ্যাডোলেসেন্টদেরকে দিতে হয়। সেটা হতে পারে স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন, সেটা হতে পারে সেক্স এডুকেশন, যে কোনো এডুকেশন। সো বিশেষ করে মেইনলি সেক্স এডুকেশন দেওয়ার সময় এই গ্রুপটাকে মাথায় রেখে আমাদেরকে এডুকেশনটা দিতে হয়। আপনারা এখন অনেক ভালো জানেন যে সেক্সুয়াল অ্যাবিউজ প্রিভেন্ট করার জন্য আজকাল অনেক বেশি সেক্স এডুকেশন দেওয়া হচ্ছে। তার ভিতরে একদম ছোট ছোট বাচ্চাগুলোকে প্রথমেই চেনানো হয় তোমার বডি প্রাইভেট পার্ট কোনগুলো, তোমার বডির প্রাইভেট না পার্ট কোনগুলো, যেখানে অন্যরা টাচ করতে পারবে, তোমার ফ্রেন্ড টাচ করতে পারবে। এটা দিয়ে তাদেরকে প্রথমে শেখানো হয়। এরপর যখন তারা আরেকটু বড় হয় তখন তাদেরকে শেখানো হয় ব্যাড টাচ গুড টাচ, তখন আস্তে আস্তে আসতে থাকে। এরপর আসতে থাকে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলো আসতে থাকে। এবং লেট অ্যাডোলেসেন্ট, মিডল অ্যাডোলেসেন্টে তখন আপনি ফ্যামিলি প্ল্যানিং যে ব্যারিয়ার মেথডটা আছে সেটা সম্পর্কে তাদেরকে আলোচনা করা হয়। কারণ বুঝতে হবে যে আপনি যে কোনো বিহেভিয়ার একজনকে চেঞ্জ করতে হলে তাকে সময় দিতে হয়। বিশেষ করে যারা হেলথ এডুকেশন প্রমোশনে আছেন তারা জানেন সাইকেলটা। বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন এমন একটা কমিউনিকেশন, আমি আজকেই বললাম তুমি সিগারেট ছেড়ে দাও, সে সিগারেট ছেড়ে দিল না। সে প্রথমে আমার কথাটা শুনবে, শোনার পরে নিজে এটাকে ধারণ করবে, করার পরে সে এটা নিয়ে সার্চ করবে, রিসার্চ করবে, সে এটা জানতে চাইবে, আরও নলেজ জানতে চাইবে, নিজে নিজে জানবে, জানার পরে তারপরে সে তার ব্রেন ডিসাইড করবে সে আসলে কোন পাথওয়েটা চুজ করবে। সো ইট উইল টেক টাইম। সো তখন সে ডিসিশন নেবে আমি কুইট করবো কি করবো না। সো তেমনি যে কোনো বিহেভিয়ার চেঞ্জ করতে হলে সময় লাগে। এখন আমরা আমাদের এইচআইভির কথা চিন্তা করলে ইয়াং পিপলরা যেন সেক্সুয়াল ডেবিউ, সেক্সুয়াল এক্সপেরিমেন্টে না যায়, সেই জন্য তাদেরকে আমরা কি করি, এটাতে ডিসকারেজ করি যে তোমরা সেক্সুয়াল ডেবিউতে যাবে না, তোমাদের সময় হলেই তোমরা যাবে। কিন্তু যারা অলরেডি এটাতে ঢুকে গেছে তাদেরকে আপনাকে সেভ করতে হবে। সো আমরা স্টিগমাটাইজড হব না, আমরা জাজমেন্টাল হব না, না হয়ে আমরা তখন তাদেরকে অ্যাডভাইস করি যে তুমি প্রথমে বিহেভিয়ার ছাড়বে, যতদিন ছাড়তে না পারছো ততদিন পর্যন্ত তোমাকে প্রোটেক্টিভ মেথডে থাকতে হবে। সো দ্যাটস ওয়াই এই ভাগটার একটা ইম্পর্টেন্স আছে। আমরা যে স্টেজগুলো দেখাচ্ছি, ইয়ুথ পিপল কাদেরকে বলা হয়, 15 to 24 ইয়ার্সকে ইয়ুথ বলে। আর ইয়াং পিপল কাদেরকে বলি 10 to 14 ইয়ার্স। এটা আপনারা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি, অথবা যদি এমসিকিউ কোয়েশ্চেন হয় আপনাদের, তাহলে দিয়েও দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসি স্লাইড নাম্বার 5। একটা অ্যাডোলেসেন্ট বয় আর একটা অ্যাডোলেসেন্ট গার্ল, এটার বেসিক পার্থক্য একজন আমাকে একটু শর্ট করে বলবেন, তারপর আমি স্লাইড আগাবো। বলেন, একটা অ্যাডোলেসেন্ট গার্ল আর একটা অ্যাডোলেসেন্ট বয়ের কি কি চেঞ্জ হয় এই টাইমে? কেউ কি রেসপন্স করার নেই? রিপ্রোডাক্টিভ হরমোনাল অর্গানের চেঞ্জ হতে পারে, হরমোনাল। আচ্ছা, একজন বলছেন রিপ্রোডাক্টিভ চেঞ্জেস হয়, একজন বলছেন হরমোনাল চেঞ্জেস হয়। আমি জানতে চাচ্ছি বাহ্যিক কি কি ফিজিক্যাল চেঞ্জ হয় একটা ছেলের আর একটা মেয়ের? কথা বলতে পারছি ম্যাম, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাপিয়ার করে ফিমেলদের Good, ক্ষেত্রে, very যেমন good. পিউবিক হেয়ার অ্যাপিয়ার করে, বা জি, হচ্ছে ম্যামারি ব্রেস্ট গ্ল্যান্ড বা ডেভেলপমেন্ট ব্রেস্ট হয়। ডেভেলপ করা শুরু করে। ভেরি গুড। হ্যাঁ, আর পিউবিক হেয়ার ডেভেলপ ভয়েস করে। চেঞ্জ, ছেলেদের ক্ষেত্রে যেমন বডি হেয়ার ভয়েস চেঞ্জ, ডেভেলপ ভেরি করা গুড। শুরু করে, হ্যাঁ, ভয়েস চেঞ্জ শুরু হয়। হ্যাঁ, জি, আর ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি নাইস। আমি বলি, আপনারা যেটুকু বলেছেন সেটুকু তো একদম ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে নাম্বার 1 মেনস্ট্রুয়েশন হয়। বাহ্যিক আমি যেগুলো আগে বলি, মেনস্ট্রুয়েশন হবে, এটা বাহ্যিকও বলতে পারেন, ইন্টারনালও বলতে পারেন। 2 নাম্বার হচ্ছে যেটা বললেন সেক্সুয়াল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে, তার মানে হচ্ছে পিউবিক হেয়ার ডেভেলপ করবে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে? কেন এটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স? কারণ
এটা আফটার পিউবার্টি আপনি আপনার শরীরে তৈরি হচ্ছে। তাহলে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কাদেরকে বলা হয়? যেগুলো নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। যেমন মেয়ে জন্মগ্রহণ করেছে ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব নিয়ে, ছেলে জন্মগ্রহণ করেছে স্ক্রোটাম, টেস্টিস, পেনিস এগুলো নিয়ে। সো দিজ আর প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। আর সেকেন্ডারি হচ্ছে যেটা আপনি পরে অর্জন করছেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে মেয়েদের শরীরে ফ্যাট ডিপোজিশন হওয়া শুরু করে। ঠিক আছে, আর্মসে হবে, ব্যাক সাইডে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এটার এগেইনস্টে আমি যদি এখন ছেলেদের তাতে আসি, তাহলে মেয়েদের ফ্যাট ডিপোজিশন হওয়া শুরু হয়, ছেলেদের মাসল প্রমিনেন্ট হওয়া শুরু হয়। এই শব্দ দুটো আমরা আপনাদের কাছ থেকে পরীক্ষার সময় জানতে চাই, এজন্য আমি উল্লেখ করলাম। এছাড়া অলরেডি আপনারা বলেছেন ছেলেদের ভয়েস চেঞ্জ হবে, অ্যাডামস অ্যাপল হবে, ছেলেরা কাঁধ চওড়া হবে, এগুলো তো আছে। গেল বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার শেষ করলাম। এখন আসি আর কি কি রিপ্রোডাক্টিভ ইভেন্ট হয়। দেখেন মেয়েদের হবে ওই যে গ্রোথ ডেভেলপমেন্ট, এগুলো কমন। রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ডেভেলপমেন্ট হবে, কিছু হরমোনস এই টাইমে আসবে। এছাড়াও আরও কিছু ইভেন্ট হয় যেটা কিনা পাবলিক হেলথ ইস্যু, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, অ্যাডোলেসেন্ট অ্যাবর্শন, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এগুলো হয়। ঠিক আছে, ছেলেদেরও তাই। ছেলেদেরও রিপ্রোডাক্টিভ অর্গান গ্রোথ ডেভেলপমেন্ট হবে, হরমোনসগুলো আসবে, ওদেরও আরটিআই এসটিআই হবে। ঠিক আছে, আরেকটা হবে ওদের ওয়েট ড্রিমস হয়, মেয়েদের মিনস্ট্রুয়েশন হয়, ছেলেদের ওয়েট ড্রিমস হয়। ঠিক আছে, পাসিং আউট অফ সিমেন, দিস ইজ কোয়াইট নর্মাল। বাট আমাদের দেশে এটা নিয়েও স্টিগমা আছে, যেটা ছেলে অসুস্থ হয়ে গেছে, ছেলে দুর্বল হয়ে গেছে, ছেলের কোনো সমস্যা হয়েছে, এগুলো নিয়ে অনেক কনসার্ন হয়। তো আমরা শেষ করলাম মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অ্যাডোলেসেন্ট যে ইভেন্টগুলো হয়। এখন আসেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। এটার ভিতরে এখন আমি গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে যাব না, কারণ এটা আমরা অলরেডি চাইল্ড হেলথে পড়েছি। আমি যাব স্লাইড নাম্বার 10, যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কী কী গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। কিছু হয় বায়োলজিক্যাল, কিছু হয় কগনিটিভ, কিছু হয় সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল। দিজ আর দ্য ডেভেলপমেন্ট। বায়োলজিক্যাল কী? ওই যেগুলো ফিজিক্যাল গ্রোথ হলো। কগনিটিভ কী? এই বাচ্চাগুলো আপনার পার্সোনালিটি ডেভেলপ করবে, থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং ডেভেলপ করবে, তারা অনেক কিছু আগের থেকে এখন ভালো ম্যাচিউর অবস্থায় চিন্তা করতে পারবে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি কগনিটিভ ডেভেলপমেন্ট। কালচারালি ইনভলভ হবে, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে তাদের। ঠিক আছে, সাইকোলজিক একটা চেঞ্জ হয়, এই জন্য অ্যাডোলেসেন্ট পিরিয়ড ইজ আ ভেরি ক্রুশিয়াল পিরিয়ড। এই টাইমে অ্যাডোলেসেন্টদেরকে বকাবকি করলে, রেজাল্ট খারাপ করেছো, এই করেছো, সেই করেছো, এই খুব কঠিনভাবে বকাবকি করলে সাইকোলজিক্যাল ইফেক্টের মাধ্যমে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন থেকে সুইসাইডাল টেন্ডেন্সিতে যায়। ঠিক আছে, সো আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে যাদের অ্যাডোলেসেন্ট ভাই বোন আছে বা বাচ্চা আছে। ঠিক আছে, সো দিজ আর দ্য ডেভেলপমেন্ট। এই যে এখন আমরা বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, স্লাইড নাম্বার 11, এটা একটু ইম্পর্টেন্ট, একটু জানবেন সেই জন্যই আমি জানাচ্ছি। বায়োলজিক্যাল ডেভেলপমেন্টে কী কী হয়? যেমন পিউবার্টি হয়, এটাই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পিউবার্টি হয়। আরেকটা হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গ্রোথ স্পার্ট হয়। গ্রোথ স্পার্টটা নাথিং, এটা হচ্ছে একটা বাচ্চা যে হাইট এবং ওয়েটে বাড়ছে, অ্যাডোলেসেন্ট যে হাইট এবং ওয়েটে বাড়ছে সেটাই হলো তার গ্রোথ স্পার্ট। বাট এই প্রত্যেকটা বায়োলজিক্যাল ইভেন্টের একটা বয়স সীমা আছে, তাই এটা আমাদের একটু জানা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে চলেন একটু পিউবার্টি আর একটু গ্রোথ স্পার্ট আমরা জানবো, বয়সটা কত। স্লাইড নাম্বার 12 দেখেন। পিউবার্টি, যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ড কি, তখন বলতে হবে ট্রানজিশনাল পিরিয়ড, যেটা কিনা চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মধ্যে কিছু ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল গ্রোথ চেঞ্জ হয়। আর পিউবার্টি কি? পিউবার্টি ইজ দ্য স্টেজ অফ লাইফ স্প্যান ইন উইচ আ চাইল্ড ডেভেলপস সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। এই দুটো কিন্তু আলাদা জিনিস, আপনারা অনেক সময় দুটোকে একসাথে গুলিয়ে ফেলেন, অ্যাডোলেসেন্ট আর পিউবার্টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পিউবার্টি দেখেন মেয়েদের জন্য এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা ডেভেলপ করবে, সেগুলোর আমরা জানলাম অলরেডি। ব্রেস্ট ডেভেলপমেন্ট, দেন হচ্ছে কি পিউবিক হেয়ার অ্যান্ড এক্সিলারি বা আর্মপিট হেয়ার ডেভেলপমেন্ট, ছেলেদের জন্য তাই। প্রেনিস অ্যান্ড স্ক্রোটাল ডেভেলপমেন্ট অ্যান্ড পিউবিক অ্যান্ড আর্মপিট ডেভেলপমেন্ট অলসো ছেলেদের জন্য। মোস্টাচ অ্যান্ড বিয়ার্ড এগুলো অলরেডি আছে। ফেশিয়াল হেয়ার যেগুলো ডেভেলপমেন্ট হয়। তো মেয়েদের জন্য হচ্ছে 10 to 12 ইয়ার্স এই পিউবার্টির পিরিয়ড, মনে রাখতে হবে। যখন থেকে টিনেজার শুরু হবে তখনই মেয়েদেরটা শুরু হয়, আর ছেলেদেরটা শুরু হয় মেয়েদের 2 বছর পরে, 12 to 14 ইয়ার্স। ওই যে বলেছিলাম বুড়ি হলাম থাকে, দেখেন বায়োলজিক্যালি আমরা বুড়ি। ওকে, এই যে পরের
স্লাইড 14 আর 15, 13 আর 14 একটু বলে দেই। এটা সবার জন্য ডিটেলস আমাদের দরকার নেই, হ্যাঁ এটা ডিটেলস দরকার নেই, কিন্তু এখানে রেখেছি যেহেতু ভ্যারাইটি অফ মানুষজন আপনারা এখানে আছেন, আমার স্টুডেন্ট এখানে ভ্যারাইটি সব দিক থেকে, শুধু এইটুক জানবো যে হ্যাঁ এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা ডেভেলপ করে ডিউরিং অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এটা রেটিং আছে একটা, যেটার নাম হলো সেক্সুয়াল ম্যাচুরেশন রেট, SMR। কিরকম দেখেন, আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে ছেড়ে দেব, বাকিগুলো যাদের ইন্টারেস্ট আছে পড়ে নেবেন, না হলেও চলবে, বাট জানতে হবে যে সেক্সুয়াল ম্যাচুরেশন রেটিং বলে একটা রেটিং আছে। এটা যদি আন্ডার রেটিং থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ডক্টরের কাছে আমাকে নিয়ে যেতে হবে। সো দেখেন, যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট লেফট সাইডে, পিউবিক হেয়ার রাইট সাইডে। যদি ব্রেস্ট ডেভেলপমেন্টটা একদম নিপল এলিভেটেড অনলি হয় আর এদিক থেকে নো পিউবিক হেয়ার থাকে তাহলে সে স্টেজ 1-এ। তারপরে হচ্ছে গিয়ে ব্রেস্ট ডেভেলপমেন্টটা স্মল এবং রেইজড ব্রেস্ট বাট অল্প একটু, আরেকটা হচ্ছে কি স্পার্স গ্রোথ অফ হেয়ার অ্যালং লেবিয়া। আমরা অলরেডি জানি লেবিয়া মেজোরা লেবিয়া মাইনোরা কি, তাহলে আমরা বলি এটা সেক্সুয়াল ম্যাচুরেশন রেটিং 2, বাস এইটুকু। বাকি যাদের জানার একটু ডিটেলস পড়ে নিতে পারেন। পরে হচ্ছে গিয়ে স্লাইড নাম্বার 15, এটা দেখিয়েছি ওই যে আমরা পড়েছি যে হরমোনাল চেঞ্জ হয়, মনে রাখতে হবে গার্লস এবং বয়েজ দুজনের ক্ষেত্রে পিউবার্টির সময়ে দুটো হরমোন আমাদের শরীরে বাসা বাঁধে। তারা কারা? LH মানে লিউটিনাইজিং হরমোন, ওই যে দেখেন ছবির মধ্যে দিয়েছি LH লিউটিনাইজিং হরমোন, FSH ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। খুব সিম্পলভাবে যদি আমি ছবিটা বোঝার চেষ্টা করি, অ্যাডোলেসেন্টদের ব্রেনের ভেতরে শুধু না সমগ্র মানব জাতির ভেতরে ব্রেনের ভেতরে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড বলে দুইটা গ্ল্যান্ড আছে, এখান থেকেই ব্রেনের সব অ্যাক্টিভিটি কন্ট্রোল হয়। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হয়, এটা মনে না রাখলেও চলবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, মনে রাখার দরকার নেই। ওইটা তখন পিটুইটারি গ্ল্যান্ডের উপরে কাজ করে আমাদের যে দুইটা হরমোন বাসা বাঁধে শরীরে তাদেরকে রিলিজ করায়। তারা কারা? লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এরাই ছেলে এবং মেয়ের শরীরে রিপ্রোডাক্টিভ অর্গানের উপরে কাজ করে ছেলেদের জন্য হরমোন টেস্টোস্টেরন, মেয়েদের জন্য মেইন হরমোন ইস্ট্রোজেন, এগুলো রিলিজ ঘটায়। এবং এই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের বিভিন্ন জায়গায় কাজ করে রিপ্রোডাক্টিভ অর্গানকে ম্যাচিউর করে এবং আপনাকে ছেলেকে মেয়েকে ক্যাপেবল করে রিপ্রোডাকশনের জন্য। শেষ দুটো হরমোনের নাম আমাকে মনে রাখতে হবে, এইটুকু। ওকে, নাও স্লাইড নাম্বার 16, গ্রোথ স্পার্ট, যেটা বললাম র্যাপিড ইনক্রিজ ইন ইন্ডিভিজুয়ালস হাইট অ্যান্ড ওয়েট ডিউরিং পিউবার্টি। কিসের জন্য হয় এই র্যাপিড ইনক্রিজ ইন হাইট অ্যান্ড ওয়েট? resulting from the simultaneous release of growth hormones, thyroid hormones and androgens. তাহলে গ্রোথ স্পার্টের জন্য হরমোনসগুলো জরুরি। এখন কারো যদি অনেক বাচ্চার হাইট ওয়েট ওভার গ্রোথ হয় তখন চিন্তা করতে হবে এই গ্রোথ হরমোন বেশি, থাইরয়েড হরমোন বেশি, এগুলো বেশি কিনা। আর এটা যদি বেশি হয় তাহলে আবার চিন্তা করতে হবে একটা সিটি স্ক্যান বা একটা MRI লাগে কিনা, কারণ পিটুইটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস ঠিকঠাক আছে তো, অনেক সময় টিউমার হলেও এগুলো রিলিজ বেশি হয়। আচ্ছা, এখন আমি গ্রোথ স্পার্টের বয়সটা বলি। মেয়েদের গ্রোথ স্পার্ট হচ্ছে 12 ইয়ার্সে। খেয়াল করেন পিউবার্টির বয়সটা ছিল মেয়েদের 10 থেকে 12, তাহলে পিউবার্টির 2 বছর পরে, মানে যখন থেকে পিউবার্টি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক শুরু হলো 10 থেকে 12, তারপর থেকে মেয়েদের গ্রোথ স্পার্ট হয়। আর ছেলেদের পিউবার্টি শুরু হয়েছিল 12 থেকে 14, তার 14 থেকে ছেলেদের গ্রোথ স্পার্ট হয়, মনে রাখা ইজি। এরপরে ছবিটা ওই গ্রোথ স্পার্ট আমি দেখিয়েছি, আমরা এই ছবিটাতে না গেলাম, আমরা যাব হচ্ছে স্লাইড নাম্বার 18। আপনারা খেয়াল করে দেখবেন একটা অ্যাডোলেসেন্ট, স্লাইড নাম্বার 18-এ আমি আছি, একটা অ্যাডোলেসেন্ট ছেলে বা একটা অ্যাডোলেসেন্ট মেয়ে, চিলড্রেন থেকে তারা যখন অ্যাডোলেসেন্ট হয় হঠাৎ করে তাদেরকে কেমন জানি একটু বেখাপ্পা, মানে বডিটা কেমন জানি বেখাপ্পা লাগে। কীরকম? তাদের হাতগুলো জানি কেমন লম্বা লম্বা লাগে বডির তুলনায়। কারণটা হচ্ছে দিস ইজ কোয়াইট নর্মাল, বাট গ্রোথ স্পার্টে দ্য ফার্স্ট প্লেস টু গ্রো এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হচ্ছে এক্সট্রিমিটিস, হাত, পা এবং মাথা। তারপরে দেন টর্সো অ্যান্ড শোল্ডার। টর্সো মানে হচ্ছে ট্রাঙ্ক, মানে যে চেস্ট,
ঠিক আছে, অ্যান্ড ব্যাক অ্যান্ড শোল্ডার। এই জন্যই অ্যাডোলেসেন্ট গ্রুপের বাচ্চাদেরকে ওরকম দেখা যায়। দিস ইজ কোয়াইট নর্মাল। ওকে, সো এইটুকুই এখান থেকে জানার। এরপরে স্লাইড নাম্বার 19, মেয়েদের যে ম্যানার্কি আর মিনস্ট্রুয়েশন বলে দুটো শব্দ আছে। ম্যানার্কি মানে একটা মেয়ে যখন প্রথম মিনস্ট্রুয়েশন হয়, ওই ফার্স্ট মিনস্ট্রুয়েশনটাকে আমরা ম্যানার্কি বলি, এটুকু জানলেই হবে। অ্যান্ড অ্যাভারেজ গ্রুপটা হচ্ছে গিয়ে 12 এই ম্যানার্কির জন্য, যে 10 to 15 ইয়ার্স, অ্যাভারেজ হচ্ছে 12। আর মিনস্ট্রুয়েশন কি জিনিস এটা আপনারা জানেন, পিরিয়ডিক শেডিং অফ ব্লাড অ্যান্ড মিউকোজাল টিস্যু, যেটা এন্ডোমেট্রিয়াম লেয়ার অফ দ্য ইউটেরাস লাইনিং, যেটা সেটা যখন বের হয়ে আসে প্রতি মাসে, সেটাই হচ্ছে মিনস্ট্রুয়েশন। আর কিছু জানার দরকার নেই। তবে একটা জিনিস এখানে ইনফরমেশন আমি দিব আপনাদেরকে, একটা অ্যাডোলেসেন্ট গার্ল যখন তার ম্যানার্কি হয়, তার 2 বছর কমপক্ষে লাগে তার কেপেবল হতে সাধারণত বাচ্চা মানে কনসিভ করার জন্য। সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। তাহলে আবার বলছি, একটা মেয়ের যখন পিরিয়ড হয় প্রথম, সেই পিরিয়ড হওয়ার পর তার 2 বছর সময় লেগে যায় তার ফার্স্ট কনসিভ করার জন্য। কেন কথাটা বললাম, এখানে পাবলিক হেলথ একটা কনসার্ন আছে। অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে যখন আর্লি ম্যারেজ এই বিষয়টা আমাদের থাকে, দেওয়ার পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে 1 বছরের মাথায় যখন দেখে তার বাচ্চা হচ্ছে না, ওই তখন ইনলজের ফ্যামিলি তাকে বাঝা, ইনফার্টাইল উমেন বলে তাকে হয় আরেকটা বিয়ে করায় ছেলেকে, কারণ তাদের বংশধর লাগবে অনেক ছোট বয়সী, হয় আরেকটা বিয়ে করায় ছেলেকে, আর নাহলে একে তালাক দিয়ে দেয়। কিন্তু এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার যে অ্যাডোলেসেন্ট মেয়ের যদি পিরিয়ড হয় তার অন্তত 2 বছর সময় লাগে তার কনসিভ করতে। শেষ। এরপরে চলে আসি আমরা চেঞ্জেস ইন দ্য ব্রেন, স্লাইড নাম্বার 22। তার আগে একটু জিজ্ঞেস করি, আমরা কি আছি? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। Yes, ma'am. চেঞ্জেস ইন দ্য ব্রেন, কেন এটা একটু দরকার? কারণ এই সময় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ব্রেনের ভেতরে আমরা জানি কিছু কেমিক্যাল সাবস্টেন্স, শব্দটা নিউরো ট্রান্সমিটার বলা হয়, এগুলোর কিছু তৈরি হয়, ওঠানামা হয়, অ্যাডজাস্টমেন্ট হয়। সেগুলো হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, ঠিক আছে, গ্লুটামিন। এখন ডোপামিন, সেরোটোনিন আপনারা জানেন, এরা ডোপামিন অ্যাসোসিয়েটেড উইথ প্লেজার, সো অ্যান্ড important in the adjustment for the environmental adjustment and during decision taking, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো যখন এজন্যই আমরা বলি তাদের কিছু ইমোশনাল একটা চেঞ্জ হয়, এজন্যই আমরা বলি তাদেরকে বকাবকিটা আমরা একটু কম করব, তাদেরকে বুঝিয়ে বলবো এবং সেই হিসেবে তাদেরকে হ্যান্ডেল করব। আদারওয়াইজ তারা এমন কিছু ডিসিশন টেক করবে যেটা কিনা সারা জীবনের জন্য আমাদের পস্তাতে হবে। শেষ। এই ডোপামিন এবং এই নিউরো ট্রান্সমিটারগুলোর জন্যই এরা খুবই মানে কিউরিসিটি এদের বেশি থাকে, যে কোনো রিস্ক টেকিং বিহেভিয়ার এরা নিতে পছন্দ করে এবং তারা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। 3টা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কিউরিসিটি বেশি থাকে যার জন্য সেক্সুয়াল ডেবিউটেতে চলে যায়, রিস্ক টেকিং বিহেভিয়ার আমি একটু পরে দেখাবো কোনগুলোতে এগুলো, এবং তারা আরেকটা কি বললাম, রিস্ক টেকিং বিহেভিয়ার বেশি নেয়, কিউরিসিটি বেশি থাকে, আরেকটা এক্সপেরিমেন্টে চলে যায়। ঠিক আছে, সো এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে স্লাইড নাম্বার 27, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, যেটা আমাদের দেশে একটা বিরাট ইস্যু। স্লাইড নাম্বার 27, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সির ডেফিনেশনটা আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে সারা জীবন এবং জানতে হবে কি জিনিস এটা। Adolescent pregnancy, slide number 27, is pregnancy in human females under the age of 20 at the time that the pregnancy ends. খুব ইম্পর্টেন্ট, মানে কি সেগুলোকেই আমরা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বলবো যাদের প্রেগনেন্সিটা ডেলিভারি হয়ে শেষ হবে 20 বছরের মধ্যে। এমন না কোনো একটা অ্যাডোলেসেন্ট, কোনো একটা মা প্রেগনেন্ট হলো 20 বছরের দিকে এবং তার ডেলিভারি হলো 21 ইয়ার্স ওল্ডে, তাহলে সেটা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি হবে না। প্রেগনেন্ট হবে এবং ডেলিভারি হবে, সব ঘটনাই 20 বছরের মধ্যে হতে হবে, তাকে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বলা হয়। এবং আমাদের দেশে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি অনেক বড় পার্সেন্টেজ। এখন আমরা একটু দেখব স্লাইড নাম্বার 28, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সির রিস্ক ফ্যাক্টরসগুলো কী কী। রিস্ক ফ্যাক্টরসগুলো মোর অর লেস
একই। সো এই রিস্ক ফ্যাক্টরসগুলো আমি বলবো না, ঠিক আছে। কমপ্লিকেশন অফ অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি আমি একটু বলবো। স্লাইড নাম্বার 29। ঠিক এভাবেই আমরা আপনাদের কাছে রিটেন জানতে চাইবো। রিটেনের কোশ্চেনটা ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এবং ভাইবা যদি ভাইবা নেই ডিসিশন হচ্ছে। সো ইন কেস অফ মাদার অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি কী কী কমপ্লিকেশন হয়, ইন কেস অফ চিলড্রেন অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি কী কী কমপ্লিকেশন হয়। ইন কেস অফ মাদার আপনারা দেখেন আমি একটা সাইড শুধু পড়বো, এগুলো অলরেডি বলা। এমআর মানে মিনস্ট্রুয়াল রেগুলেশন হয়, কারণ তারা আনওয়ান্টেড প্রেগনেন্সি চায় না, তখন এমআর করায়, অ্যাবর্শন করায়, তখন থেকে মায়ের একটা রিস্ক হতে পারে, মরবিডিটি মর্টালিটি হতে পারে, রক্তশূন্যতা এনিমিয়া হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, হাইপারটেনশন, প্রিম্যাচিউর লেবার, প্রোলংড লেবার, অবস্ট্রাক্টেড লেবার, এবং ভিভিএফ অ্যান্ড আরভিএফ, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম ছবি দেখিয়ে, যে অবস্ট্রাক্টেড লেবার থেকে কি করে ভিভিএফ আরভিএফ হয়। তাহলে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিতে কেন ভিভিএ অবস্ট্রাক্টেড লেবার হয় আর ভিভিএফ আরভিএফ হয়, এটা আমি একটু বলে এই স্লাইড শেষ করব। সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট মেয়েদের বোনসের ডেভেলপমেন্ট কমপ্লিট হয় 18 বছর শেষ হলে। এখন 18 বছর বোনস ডেভেলপমেন্টটা খুব জরুরি। কেন? কারণ ইউটেরাস যেখানে থাকে, পেলভিস, সেই পেলভিক ক্যাভিটির যে হাড্ডিগুলো, হিপ বোন এবং এগুলো ডেভেলপমেন্ট হতে, ম্যাচিওর হতে সময় লাগে 18 বছর বয়স। তার আগে যদি এই মেয়েটা প্রেগনেন্ট হয়, তাহলে বোনসগুলো ডেভেলপমেন্ট হয়নি ঠিক মতো, এবং এনাফ স্পেস হয়নি ঠিক মতো একটা মেয়ের এত বড় একটা বাচ্চা ওই স্পেসের মাধ্যমে নর্মাল ডেলিভারির মাধ্যমে বের হওয়ার জন্য। যার জন্য এই অ্যাডোলেসেন্ট মাটা যখন ডেলিভারির সময় যদি তাকে হোম ডেলিভারি করানো হয়, তারা এইসব বিষয় জানে না বিধায় তাকে হোম ডেলিভারি ট্রায়াল দেয়, নর্মাল ডেলিভারি করানোর জন্য চেষ্টা করে। যদি এটা বাচ্চাটা তখন আটকে যায়, আটকে গেলে অবস্ট্রাক্টেড লেবার হয়, অবস্ট্রাক্টেড লেবার হলে ভিভিএফ আরভিএফ হয়, যেটা আমি প্যাথোলজি সুন্দর করে আপনাদেরকে বলেছি। সো আমরা আপনাদের মুখ থেকে যতক্ষণ না পর্যন্ত ভিভিএফ আরভিএফ হচ্ছে এটা না বলেন, ততক্ষণ পর্যন্ত শুনতে চাইবো আর কি হয় আর কি হয়। নাও বাচ্চাদের কি হয়, স্লাইড নাম্বার 30। বাচ্চাদের যেগুলো হচ্ছে দেওয়া আছে, এটাতেও আমি যাব না, কারণ অলরেডি এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি লিড টু আনসেফ অ্যাবর্শন, আনওয়ান্টেড প্রেগনেন্সির কারণে আপনাকে মনে রাখতে হবে, সেটা ম্যারেজের ভিতরে হোক আর ম্যারেজের বাইরে হোক। এখন আমরা আপনাদেরকে আমি একটু বলবো, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ার, স্লাইড নাম্বার 33। স্লাইড নাম্বার 33, অ্যাডোলেসেন্ট রিস্ক বিহেভিয়ারগুলো কি কি, যেটা একটা অ্যাডোলেসেন্ট করে, নিতে পছন্দ করে। Risk behaviors are voluntary actions that threaten to harm an individual's mental or physical health or increase the likelihood of illness, injury and premature death. CDC 6 categories of risk behavior identify করেছে অ্যাডোলেসেন্টদের ভিতরে। সেগুলো কি, খুব ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন, মনে রাখবেন এটা। সেগুলো হচ্ছে বিহেভিয়ার দ্যাট রেজাল্ট ইন আনইনটেনশনাল এন্ড ইন্টেনশনাল ইনজুরি। সো সেলফ হার্ম, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে, ব্লেড দিয়ে, চাকু ছুরি দিয়ে হাত কাটছে, বাবা মা বকা দিয়েছে, হাত কাটছে, ঠিক আছে, কপাল ঠুকছে দেয়ালে, এগুলো ঠিক আছে। তারপরে হচ্ছে সুইসাইডের টেন্ডেন্সি, সুইসাইডের অ্যাটেম্প, টোব্যাকো ইউজ, অ্যালকোহল অ্যান্ড ড্রাগস, সিডিসি অনুযায়ী 6 মনে রাখতে হবে। সেক্সুয়াল বিহেভিয়ার, ঠিক আছে, যেখানে কিনা তারা সেক্সুয়াল ইন্টারেস্ট দেখায়, কিউরিসিটি দেখায়, যে সেক্স ওয়ার্কারের কাছে গিয়ে একটা সেক্স ওয়ার্ক করে আসে, অথবা অন্য কারোর সাথে করছে যার এইচআইভি আছে, এসটিআই আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে ডায়েটারি প্যাটার্ন, হয় তারা একদম কম খায়, না হলে বেশি খায়, যার জন্য তাদের ডিজিজ হয়। ইনসাফিসিয়েন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দিজ আর দ্য রিস্ক বিহেভিয়ার। এছাড়াও কিছু রিস্ক বিহেভিয়ার আছে, যেটা স্লাইড নাম্বার 36-এ আছে, সরি স্লাইড নাম্বার 35-এ আছে। সেগুলো কি, রেকলেস ড্রাইভিং, কেয়ারলেস ইউজ অফ ফায়ার, রেকলেস ওয়াটার প্লে, তারপরে ডুবে চলে যায়, ডুবে মরে যায়, এছাড়াও এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দেয়, আছে না, ওগুলো সবই, ঠিক আছে, এগুলো সবই। এখন কিছু ড্রাগ ইউজ বলেছে, সেই ড্রাগ ইউজগুলো 36-এ আমি বলেছি কি কি ড্রাগস তারা কমনলি ইউজ করে। সবচেয়ে ইন্টারেস্টিং কমন আমাদের দেশে প্রচলিত হচ্ছে গিয়ে ইয়াবা, এছাড়া দাম মারো দাম, এগুলো তো আছে, ঠিক আছে, তাহলে এগুলোতে আমি না গেলাম। এখন স্লাইড নাম্বার 37, কনসিকুয়েন্সেস অফ ড্রাগ ইউজ, সেটা একটু দেখাই। ড্রাগ ইউজের কিছু কনসিকুয়েন্সেস আছে, আমি আশা করি এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তার মধ্যে ইউফোরিয়া মানে হচ্ছে গিয়ে খুব বেশি ড্রাগগুলো খেয়ে, ইয়াবা খেয়ে খুব ইউফোরিক হয়ে যায়, মানে খুশিতে ভাসতে থাকে, হাওয়ায় ভাসে, খুশিতে ভেসে তারা আরও কিছু উল্টাপাল্টা কাজ করে।
ওই সেক্সুয়াল অ্যাক্টিভিটির দিকে চলে যায় অথবা অন্য কোনো কাজে চলে যায়। ইনসোমনিয়া মানে রাতে ঘুম হয় না, ড্রাউজিনেস মানে হচ্ছে গিয়ে ঝিমায়। ঠিক আছে, বাকিগুলো আপনারা আশা করি পারবেন, এগুলো না বোঝার কিছু নেই। এরপরে অ্যাডোলেসেন্টদের, চিলড্রেনদের মতো অ্যাডোলেসেন্টদেরও কিছু মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকে, সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি। সরাসরি আমি চলে যাব স্লাইড নাম্বার 40। মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলো কী কী? কিছুটা বাচ্চাদেরটার সাথে মিল আছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেসিভ বাইপোলার ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিসরাপটিভ ইম্পালস কন্ট্রোল অ্যান্ড কন্ডাক্ট ডিসঅর্ডার, ফিডিং অ্যান্ড ইটিং ডিসঅর্ডার। এগুলোর ভেতরে আমরা যেটা আপনাদের কাছে জানতে চাই অ্যাংজাইটি ডিসঅর্ডারটা, অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ফিডিং অ্যান্ড ইটিং ডিসঅর্ডারটা জানতে চাই। তাহলে পরের স্লাইডটাই দেখেন, অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে হচ্ছে গিয়ে তার ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সে প্যানিক হয়ে যায়, সে খুব টেনশনে থাকে, বারবার একটা কাজ রিপিট করে, আচ্ছা দরজার ছিটকানিটা লাগিয়েছি তো, আচ্ছা আমি এটা করেছি তো, এরকম করতে থাকে। ঠিক আছে, এগুলোই হচ্ছে অ্যাংজাইটি। পরীক্ষার একটা টেনশন অ্যাংজাইটি কাজ করে, আপনাদেরও একটু পরে করছে, যেহেতু জুন মাসে পরীক্ষা দিতে হবে, আমাদেরও পরে। ঠিক আছে, আমাদের করছে, আপনাদের পরীক্ষা নিতে হবে, ক্লাস নিতে হবে। ওকে, তাহলে দিজ আর দ্য ডিসঅর্ডার। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফিডিং ডিসঅর্ডার সেটা যে ছিল স্লাইড নাম্বার 43, যেটা ইটিং ডিসঅর্ডার বলেছিলাম। তিনটা ডিসঅর্ডার আছে ইটিং ডিসঅর্ডার। অ্যানোরেক্সিয়া নার্ভোসা মানে হচ্ছে গিয়ে সে খেতে পারে না, রিফিউজ টু ইট অ্যাডিকুয়েট ক্যালোরি, কোনো কারণে সে খেতে পারে না, খাওয়া এমন কমিয়ে দিয়েছে এখন আর খেতেই পারে না, খাবার দেখলে ভয় পায়, সেটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা, সাংঘাতিক ওয়েট লস হয়। আরেকটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা, যেটা কিনা সে অনেক খাবে, খাওয়ার পর বিঞ্জ ইটিং করবে, খাওয়ার পরে তার মনে হবে আমার তো এখন ওয়েট গেইন হয়ে যাবে, হায় হায় আমি কি করব, সে কি করবে, গলায় আঙ্গুল ঢুকায় বমি করবে সে খাবার বের করার জন্য, অথবা ল্যাক্সেটিভ ইউজ করবে ওয়েট গেইন প্রিভেন্ট করার জন্য। সো দিস ইজ কল্ড বুলিমিয়া নার্ভোসা, যেটা কিনা প্রিন্সেস ডায়নার ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে বেঞ্জ ইটিং। বেঞ্জ ইটিং মানে হচ্ছে গিয়ে সে শুধু খাবেই, খেয়ে ওবেজ হয়ে যাবে। ঠিক আছে, সে আর এটাকে বের করবে না, সে খালি খেতেই থাকবে, তা খাবার দেখলেই আনন্দ লাগে, শেষ। তারপরের স্লাইড নাম্বার 44। আপনার দেশে প্রশ্ন যদি করি যে অ্যাডোলেসেন্ট সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুসগুলো কী কী অ্যাডোলেসেন্টদের জন্য, তাহলে ইস্যুস মানে এই মুহূর্তের প্রবলেমগুলো কী কী, সুন্দর করে বলতে হবে। আর্লি ম্যারেজ অ্যান্ড অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি, অ্যাবর্শন, এইচআইভি এইডস অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস, দিজ আর দ্য কি ইস্যুস। এছাড়া আরও কিছু ইস্যুস আছে যেগুলো যেখানে লিখে দিয়েছি, অলরেডি আলোচনা করেছি। ওকে, এখন লাস্ট স্লাইড যেটা দিয়ে আমি শেষ করব। তাহলে অ্যাডোলেসেন্টদের নিডটা আপনার জানা দরকার। অ্যাডোলেসেন্টদের নিড জানলেই তো আপনি তার জন্য প্রোগ্রাম সেট করতে পারবেন অ্যাজ আ পাবলিক হেলথ স্পেশালিস্ট। তাহলে অ্যাডোলেসেন্টদের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা নিড আছে, যেটা আপনাকে খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তাদের কম্পিটেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট, তার মানে তাদেরকে আপনারা বেশি বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোতে ইনভলভ করতে হবে, তাদেরকে প্রেইজ করতে হবে, তাদেরকে প্রয়োজনে রিওয়ার্ড দিতে হবে, অ্যাওয়ার্ড দিতে হবে, তাহলে তারা পজিটিভ ইনপুট দিতে পারবে সোসাইটিতে। সেলফ ডেফিনেশন জানা তাদের এটা, কারণ ওই টাইমে তাদের ফিজিক্যাল চেঞ্জের কারণে তাদের ভিতরে একটা প্রবলেম তৈরি হয় তাদের এই নতুন ফিজিক্যাল চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য। ঠিক আছে, তাদেরকে সোশ্যাল ইন্টারাকশন করার সুযোগ দিতে হবে, তাদেরকে জানাতে হবে যে তোমার লিমিট কতটুকু, তুমি কোথায় তোমার লিমিট টানবা কিছু ব্যাপারে। ঠিক আছে, পার্টিসিপেশন করতে হবে, এই তো। আর ইউথ ফ্রেন্ডলি হেলথ সার্ভিস থাকতে হবে অ্যাডোলেসেন্টদের জন্য। অ্যাডোলেসেন্টরা যেন কোনোভাবে ফিল না করে তার যে প্রবলেম হচ্ছে, সেটা এখন নর্মাল একটা হসপিটালে গিয়ে ডাক্তারকে দেখালে সেখানে অনেক সময় তারা নেগলিজেন্সের শিকার হয়। সো অ্যাডোলেসেন্ট ইউথ ফ্রেন্ডলি হসপিটাল অ্যান্ড অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হসপিটাল আমাদের দেশে কিন্তু চালু আছে। অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হসপিটালের কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেটা খুব ইম্পর্টেন্ট জানা। সেটা কি, অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হসপিটাল হতে হবে ইজিলি অ্যাক্সেসেবল, যেন তারা ইজিলি যেতে পারে, অ্যাকসেপ্টেবল এবং সেইখানে কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি যেন মেনটেন করা হয়, এবং কস্ট ইফেক্টিভ। এই 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হসপিটালের জন্য। ঠিক আছে, সো আমাদের এই 5টা পয়েন্ট মনে রাখতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাডোলেসেন্ট হেলথ। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমি একটু আপনাদেরকে পরীক্ষাটার ব্যাপারে একটু কথা বলব। জি ম্যাডাম, পরীক্ষা নিয়ে কথা বলেন ম্যাডাম।
হ্যালো, ক্লাস কি শেষ হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম কই গেলেন? হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাডাম তো নাই দেখি। ম্যাডাম কিছু তো শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যায়, ম্যাম মনে হয় নাই, ম্যাডাম মনে হয় নাই, আসবে হয়তো, ক্লাস নিয়ে কথা বলবে, পরীক্ষা নিয়ে কথা বলবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি ম্যাম, শুনছি। আচ্ছা, তাহলে 50 মার্কসের রিটেন কোশ্চেন আপনারা সাদা খাতায় লিখবেন এবং 2 ঘন্টা সময় দিব। 2 ঘন্টা পরে আপনাদেরকে 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হবে। প্রতিটা পেজের আপনারা ছবি তুলবেন, তুলে গুগল ক্লাসরুমে আপনাদেরকে অলরেডি আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দিয়েছি কি করে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আপলোড করবেন। ঠিক সেটাই সেম পাথওয়ে ফলো করে পরীক্ষার এই খাতাটা আপনারা গুগল ক্লাসরুমে আপলোড করবেন। পরীক্ষার এই যে ছবিগুলো ধরেন আপনার 7 পেজ লাগলো, 10 পেজ লাগলো, 10 পেজের ছবি তুলে আপনারা গুগল ক্লাসরুমে এটাকে আপলোড করবেন। একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে হার্ড কপি যেটা আপনারা লিখেছেন সেটা প্রিজার্ভ করতে হবে। অফিস খোলার পরে ওই হার্ড কপিটা আমরা জমা নিব এবং ওটার ভিতরে একটা মার্কিং হবে। গেল, আরেকটু বলে নিই, শেষ করি, তারপর আপনাদের কোশ্চেন নিব। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে গতকালকে। এই অ্যাসাইনমেন্টটা আপনারা পরীক্ষার আগে আমাদেরকে সাবমিট করতে হবে। একটা অ্যাসাইনমেন্ট টপিক ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেককে। অ্যাসাইনমেন্টের টপিক অনুযায়ী আপনারা অ্যাসাইনমেন্টটা করে আপনারা আপলোড করবেন। আচ্ছা, হ্যালো, আরেকটা কথা, সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে আপনারা যদি জয়েন না করেন তাহলে অ্যাসাইনমেন্টটা কিন্তু পাচ্ছেন না। সবাই কিন্তু ম্যান্ডেটরি গুগল ক্লাসরুমে জয়েন করা। সিস্টেমটাতে একটু ইউজ টু হলে পরবর্তীতে আমার যতজন মানুষ আপনারা এই কোর্সে আছেন যারা জয়েন করেনি এখনো গুগল ক্লাসরুম, আপনাদের ক্লাসমেটদেরকে প্লিজ নক করেন, তোমরা গুগল ক্লাসরুমে জয়েন করো। সেটার লিঙ্কও কিন্তু দেওয়া আছে। লিঙ্কটা ফলো করলেই গুগল ক্লাসরুমে যাওয়া যায়। সেখানে গিয়ে অ্যাসাইনমেন্ট টপিক আমি আপনাদেরকে এখনো দিয়ে সারি নাই। অ্যাসাইনমেন্ট টপিকটা আমি দিয়ে দিচ্ছি, খুব ইজি, উইথ একটা ইনস্ট্রাকশন ভাবে করতে হবে। সো সেটা আপনাদেরকে পরীক্ষার আগে অবশ্যই আপলোড করতে হবে। 2 দিন আপনারা ম্যাক্সিমাম সময় দিলে এই অ্যাসাইনমেন্টটা করা হয়ে যায়। খুব বেশি ম্যাক্সিমাম হলে 3 দিন সময় দিবেন এটার পিছনে, 2 ঘন্টা করে, 3 দুগুণে 6 ঘন্টা সময় দিলে আপনার এই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো এখন ম্যাডাম আপনাদের যদি অ্যাসাইনমেন্ট কোনো কেমনে জমা দেবো? প্রশ্ন থাকে না কেমনে জমা দেবো? তাহলে শেষ। ম্যাডাম অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কেমনে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পরীক্ষার আগে। তো আপনারা আগামী শুক্রবার আমার ক্লাস শেষ হয়ে যাবে 22 তারিখ। জুন মাসের 22 তারিখ, মে মাসের লাস্টে আবার তো ঈদ থাকবে মাঝখানে, তো ঈদের পরে অথবা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ম্যাডাম পরীক্ষাটা কবে হবে? জুন মাসের 5 তারিখে আপনি দিবেন অ্যাসাইনমেন্ট, আমি ফিক্স করে দিই। আর পরীক্ষাটা আমি রুটিনটা দেখে আপনাদেরকে জানাচ্ছি। দাঁড়ান, একটু অপেক্ষা করেন, দেখি রুটিনটা। হ্যালো হ্যালো জি হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম কি শোনা যাচ্ছে না? ম্যাডাম কি শোনা যাচ্ছে না? বের হয়ে গেছেন হ্যাঁ আবার শুনতে পাচ্ছেন? অ্যাসাইনমেন্টটা পরে দিলে হতো না? না, আচ্ছা কারণ আপু, আপনার কালকে আমরা যেটা রেজাল্ট দিতে ডিসকাস হবে। করলাম হ্যালো, পরীক্ষার কথা। জি ম্যাম বলেন, ম্যাম আচ্ছা, বলেন। জুন মাসের ফার্স্ট উইকে আমি একটা কথা বলি,
যত বেশি আপনারা মনে করবেন যে আজকে না থাক কালকে আর একটু পরে অ্যাসাইনমেন্ট দেই, তত বেশি আপনার কাজের লোড দিনকে দিন বাড়তে থাকবে, অফিস স্কুলে যাবে, এগুলো কিন্তু হতেই থাকবে। দিস ইজ ইয়োর প্রাইম টাইম। আমি আপনাদের ভালোর জন্যই বলছি, যাতে করে পরে লোড না হয়। আপনারা 3টা দিন অ্যাসাইনমেন্টের সময় দেন, সময় দিলেই দেখবেন গুগলে যেহেতু সব কিছুই পাওয়া যায়, সুন্দর করে আপনারা একটা দাঁড় করাবেন। তবে তবে আমি একটু অ্যালার্ট করে দিই আপনাদেরকে, এখানে কিছু টপিক হয়তো বা রিপিটেশন হবে। সো টপিকটা রিপিটেশন হবে, আমি আশা করব অ্যাসাইনমেন্টটা যেন রিপিটেশনটা না হয়। যদি দেখি যে অ্যাসাইনমেন্ট একরকম হয়েছে, সেখানে কিন্তু আপনি মার্কস কম পাবেন, আলটিমেটলি আপনার গ্রেডিং কমে আসবে। ঠিক আছে, আমরা কোয়ালিটি মেনটেন করেই দেখব, বাট আপনাদের জন্য ভালোর জন্যই আমি বলছি অ্যাসাইনমেন্টটা আপনারা জুন মাসের 5 তারিখের ভিতরে দিয়ে দিন। কারণ দেখবেন জুন মাসে আপনাদের সব কিছু খুলে গেছে, তখন আরেকটা ঝামেলায় পড়ে যাবে। আর 19 তারিখ শুক্রবার, জুন মাস 19 তারিখ শুক্রবার 11টা থেকে 1টা 2 ঘন্টা আপনাদের 50 মার্কসের পরীক্ষা। এটা ক্লিয়ার হয়েছেন? শুনেছেন এটা? এটা কোন সাবজেক্ট ম্যাডাম আপনারটা? এই যে এটা ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কম্বাইন্ড, আমারটা কথা। ম্যাডাম 11টা থেকে 12টা? 11টা থেকে 1টা 2 ঘন্টা। একটা। ম্যাডাম কত তারিখটা বললেন? 19 তারিখ, জুন মাসের 19 19 তারিখ। তারিখ। 19 সময় আছে। ম্যাডাম এটা কি কিন্তু ম্যাডাম শুধুমাত্র পরীক্ষা RCH হবে না হবে। অন্য পরীক্ষা? অন্য কোনো পরীক্ষার যদি রুটিন দেয়, যদি এই তারিখের সাথে কনফ্লিক্ট করে, আপনাদেরকে জানাতে হবে যে 19 তারিখে পরীক্ষা আছে আমাদের RCH। আমাদের পরীক্ষাটা ঠিক আছে? জুলাইতে হতেই পারে। আচ্ছা, কোনো কারণে যদি এটার সাথে অন্য কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই যে হ্যাং আউটের যে মেসেজ গ্রুপ আছে সেখানে মেসেজ করতে হবে, ম্যাম এই প্রবলেম হচ্ছে। আমি যেহেতু তারিখ দিয়ে দিয়েছি, তারিখটা ফিক্স রাখেন, বললেই হবে RCH এর পরীক্ষা আছে 19 তারিখে। তাহলে যারা এর পরে আপনাকে তারিখ দিবে তারা যেন ওটাকে চেঞ্জ করে তারিখটা দেয়। এই তো, সিম্পল। ঠিক আছে? আর সবগুলো ইনস্ট্রাকশন ক্লিয়ার হয়েছেন যে কিভাবে হার্ড কপি রাখতে হবে, গুগল হ্যাং আউটে এক্সামটা একটু পিছাইলে কানেক্ট হয় হতে না হবে। ম্যাডাম? ম্যাডাম আরেকটা এক্সাম নিয়ে আমাদের একটু কথা ছিল। জি, ম্যাডাম হচ্ছে যে সে 2টা পরীক্ষা আমাদেরকে সম্ভবত ঈদের পরপর দিয়ে দিতে হবে। তো এখন নতুন যে 4টা সাবজেক্ট, এখন আমাদের জন্য ম্যাডাম এটা অনেক প্রেসার হয়ে যাচ্ছে। কারণ প্রথম থেকে আমরা বুঝতে পারি নাই যে আমাদের যেটা এভাবে আমাদের হুট করে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। প্রথম দিকে আমরা তো শুধু ভেবেছিলাম যে অনলাইন ক্লাস করে পরে আবার আমরা রিভিউ ক্লাস করবো, ইউনিভার্সিটি খুলবে। কিন্তু এখন তো আসলে বেশ অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমাদের জন্য ম্যাডাম মানে আমরা যেটা আমাদের জন্য সুবিধা হয়, আপনি যদি কনসিডার করেন যে আমাদের সবই জুলাই মাসের প্রথমে নিয়ে যাওয়া যায় কিনা। এটা কারণ আমার আমাদের উপর তো depend আরো করছে। আগে অ্যাসাইনমেন্ট অনেক প্রেসার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটু বলি। তাহলে আমি প্রথম কথা বলি। না এটা আচ্ছা, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমটাই এরকম। আমরা জানুয়ারি মাস থেকে যদি ক্লাস শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি ক্লাস হবে, মার্চে পরীক্ষা হবে, এপ্রিল মে ক্লাস হবে, জুনে পরীক্ষা হবে, জুলাই আগস্ট ক্লাস হবে, সেপ্টেম্বরে পরীক্ষা হবে। এভাবে আমাদের প্রতিটা সেমিস্টার ভাগ করা এবং সেই অনুযায়ী রুটিন সাবমিট করা। এর বাইরে আমরা এই মুহূর্তে যেতে পারছি না। এটা আমার উপর টোটালি ডিপেন্ড করছে না। এটা সেন্ট্রাল একটা অর্ডার এসছে ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে জুন মাসে পরীক্ষা শেষ করতে হবে। প্রথম কথা এটা। সো এখানে আমার কনসিডারেশনে অ্যাকচুয়ালি কিচ্ছু আসে যাবে না। আমি চাইলেও আপনাদের কথা চিন্তা করে যদি জুলাই মাসে দেই, সেটা অ্যাকসেপ্ট করবে না। কারণ আমাকে আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই উইদিন 7 ডেজ রেজাল্ট সাবমিট করতে হবে। সো এগুলো সব বাধা ধরা ক্যালেন্ডার, একাডেমিক ক্যালেন্ডার। তো আমি ইচ্ছা করলেই এই পরীক্ষা নিতে পারবো। রেজিস্ট্রার অফিস আমাকে এটা নিতে দিবে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন তো ম্যাম মানে সেটা তো ম্যাম আপনি নর্মাল যেটা নর্মাল ইয়ার্স গুলোর কথা বলছেন, এবার তো ম্যাম সিচুয়েশনটা একদমই নর্মাল না। না, আমরা আমি যখন ম্যাম নরমাল ইনিশিয়ালি ইয়েসের কথা অনলাইন বলছি ক্লাস না। শুরু আমাদের অফিসিয়াল নোটিশ এসছে পরীক্ষা দেওয়ার জন্য। তার মানে এটা অফিসিয়ালি ডিসিশন হয়েছে, হ্যাঁ, মানে মিটিং সেটাই হয়েছে। বলছি ম্যাম, মানে অফিসিয়ালি জি এভাবেই হয়তো হয়, প্রত্যেক বছরই এভাবেই হয়, এবারও তাই ওনারা চাচ্ছেন। তো ম্যাম একটু কি কনভে করা যায় যে আমরা তো ম্যাম যখন প্রথম অনলাইন ক্লাসেসগুলো শুরু করেছিলাম,
এত প্রিপেয়ার্ড হয়ে আসলে কেউই আমরা শুরু করিনি, কারণ বারবারই বলা হচ্ছিল যে রিভিউ ক্লাস হবে তারপরে তোমাদের পরীক্ষাটা হবে, তার আগে হবে না। তো আমরা আসলে ওইভাবে করে, আর সিচুয়েশনটাও এমন ম্যাম, পড়াশোনাও ঠিকভাবে হচ্ছে না, বা আমরা কেউ যারা হসপিটালে ডিউটি করি তারা ডিউটি করছি, বাসায় এসেও ম্যাম মানে পড়াশোনা, মানে যেটা একটা অপটিমাম একটা যে সিচুয়েশন পড়াশোনা করার জন্য, সেটার মধ্যে ম্যাক্সিমামই আমরা কেউ নাই ম্যাম। আর যেহেতু আসলে পরীক্ষার জন্য ওরকম প্রিপেয়ারনেসও ছিল না, লাস্ট ক্লাসে আপনি বললেন ম্যাম যে একটা পরীক্ষার ডিসিশন হয়েছে, হ্যাঁ, হুম, তো তখন আমরা জেনেছি। আর ম্যাম আমাদের বাকি দুইটা ডিপার্টমেন্টে তো ওভাবে করে ক্লাসও কেবল শুরু হয়েছে, হেলথ এডুকেশনের, কমিউনিটি নিউট্রিশনও ওভাবে হয়নি। প্লাস ম্যাম আমাদের জন্য একটা বড় বার্ডেন হচ্ছে আমাদের আগের ক্লাসটারে দুইটা পরীক্ষা রয়ে গেছে, এখন হুম, সেটাও ম্যাম আমরা পড়েছি আরো 1.5 মাস আগে। তো যা পড়া ছিল সেগুলো আবার রিক্যাপিচুলেট করা, প্লাস নতুন পড়া, এবং ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টগুলো সব এসছে হচ্ছে এই উইকের ভিতরে। আমরা যে 1 মাস, এই যে গত 1 মাস যে আমরা জাস্ট অনলাইন ক্লাসেস করেছি, ওই সময় কিন্তু অ্যাসাইনমেন্ট কিছু আসেনি। সো ম্যাম আমাদেরকে এখন এই 1 উইকের মধ্যে সব, হ্যাঁ 2 উইকসের ভিতরে ম্যাম আসছে আর কি অ্যাসাইনমেন্টসগুলো, প্লাস এতগুলো নতুন পড়া। আর ম্যাম ক্লাসরুম আপনি যেমন অসম্ভব সুন্দর করে ক্লাস নিয়েছেন, আপনারগুলো কানে বাজে, দেখলেই হয়তো একবার হয়ে যাবে, সবগুলো ক্লাস কিন্তু ম্যাম এভাবে আসলে হয়নি আমাদের। হ্যাঁ, প্রদীপ স্যার অসম্ভব চেষ্টা করেছেন, কিন্তু স্যারের কিছু ইন্টারনেটের প্রবলেম ছিল, তারপরেও স্যার আমাদেরকে কুইজ টুইজ দিয়ে অনেক বিজি রেখেছেন। এই দুটো সাবজেক্টে মোটামুটি ম্যাম আমরা মানে একটু কনফিডেন্স আছে যে আমরা যদি একটু সময় পাই, হ্যাঁ, হুম, সেক্ষেত্রে ম্যাম আমাদের যদি একটু এই মাসটা যদি একটু সময় দেওয়া হয়, আমরা আগের ক্লাস্টারে যে পরীক্ষা আছে সেগুলো না হলে ঈদের পরে নিতে চাচ্ছি, সেটা আমরা একটু ডিভিশন করলাম, করে ইয়ে করলাম, বাট এই ওভারঅল সিস্টেমটার সাথে অ্যাডাপ্ট করে ম্যাম আমাদেরকে একটু যদি জুলাইয়ের ফার্স্ট উইক থেকে, আমাদের যদি জুলাই থেকে নতুন ক্লাসও শুরু হয় ম্যাম, আমরা ক্লাস করলাম সাইমালটেনিয়াসলি, আমরা পরীক্ষাগুলো যদি একটু জুলাই থেকে দিতে পারতাম ম্যাম, আপনি যদি আমাদের হয়ে এটা একটু কনভে করেন অফিসের আচ্ছা, সাথে, খুব ভালো হতো ওকে। ম্যাম। আমি আপনাদের এটাই পুরো আমরা বিষয়টার একমত ম্যাডাম, সাথে এই বিষয়টাতে আমরা সত্যি কথা আমার ওপিনিয়ন যদি চান, আমি আপনাদের সাথে পুরোটার সাথেই একমত, কারণ দিস ইজ ট্রু, যে পয়েন্টগুলো আপনি বলেছেন সব ঠিক। এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদের হয়ে বিষয়টা কনভে করব, দিস ইজ একদম আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের হয়ে কনভে করব। জি ম্যাম। বাট বাট আমি যেটা বলছি আপনাদেরকে, কারণ আমি তো এটার সাথে একটু জড়িত ছিলাম, আছি। সো আমি বিশেষ করে প্রদীপ স্যার আমাদের গেছে, হ্যাঁ, স্যারের ক্লাস কি শেষ হয়ে গেছে? স্যারের ক্লাস শেষ হয়েছে, জি ম্যাম। সবচেয়ে ভালো হতো প্রদীপ স্যার যখন ক্লাস নিতেন, প্রদীপ স্যারের আসলে ক্লাসটা যদি এখন এসে থাকতো না, এই যে কথাটা এটা যদি স্যারকে বলতে পারতেন, কারণ ডিসিশনটা আমি বলে দিই আপনাদেরকে, লাস্ট ডিসিশনটা হয়েছে ভিসি স্যার, প্রদীপ স্যার এবং ডিপিসদের সাথে, হ্যাঁ, সো হওয়ার পরে আমাদেরকে এই ডিসঅর্ডারটা পাঠিয়েছে এই অবস্থা। তখন যদি একটু প্রদীপ স্যারকে আপনারা জিনিসটা বলতে পারতেন, জিনিসটা ভালো হতো। বাট আমি চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই পয়েন্টটা, দিস ইজ ট্রু। আমি আরেকটাও করে দিতে পারি আপনাদের জন্য, সেটা হচ্ছে যেটা আমার অ্যাসাইনমেন্টটা জুলাই মাসের 5 তারিখে না দিয়ে ওটা যদি আরেক সপ্তাহ লাগে দেন, ঠিক আছে, আমি এটুকুও হ্যাঁ, করতে সেটা বেটার হয় ম্যাম, আমি এটা এখনই বলতে যাচ্ছিলাম, কারণ ম্যাম আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের পরীক্ষাটা সম্ভবত 30 থেকে 5 তারিখের মধ্যে কোনো একটা ডেটে হবে, এর মধ্যে ম্যাম ঈদও যাবে, রোজার লাস্ট 10 দিনও যাচ্ছে, সো আমাদের একটু 1 সপ্তাহ এক্সটেনশন হলে ভালো হয়। দিলাম আমি extension। আরেকটা হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা শর্ট ফর্মের সাজেশন দিয়ে দিতে চেষ্টা করব, আমি নট শিওর, আমি দেখি শর্ট ফর্মের সাজেশন দিয়ে দিতে, যেগুলো আমি তো সবসময় ক্লাসে বলার সময় বলে থাকি যে এগুলো একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তো সেটার ভেতরেই আমি আপনাদেরকে একটা শর্ট ফর্মের সাজেশন দেওয়ার চেষ্টা করবো, যেটা আপনাদেরকে হয়তো মাথায় রাখতে হবে। কিন্তু বাকি যে সাবজেক্ট যেটা আপনি বললেন, সেটার বিষয়ে আমি আসলে একটু কনভেই করতে পারবো, হয়তো বা কিছু বলে আমি কনভিন্সও করতে পারবো, নট শিওর সেটা। আপনি যেরকম সুন্দর করে তাই বলতে পারেন, তারকে একদিন ফোন করে যদি বলতে পারেন ভালো, জি বুঝতে ম্যাম, পারছেন? আমরা সেটা চেষ্টা করব স্যারের সাথে একটু কথা বলার, হ্যাঁ, যে একটু প্রদীপ আমাদের, স্যার তো আমরা তো আমাদের ম্যাম বলছি রেজিস্ট্রার। না যে পরীক্ষা দিব না, কারণ ম্যাম এই সিচুয়েশন তো চলবে, আরো অনেক দিন চলবে, আমাদেরকে আসলে এভাবে অ্যাডাপ্ট করে নিতে হবে, যেহেতু অ্যাডাপ্টেশনটা খুব নতুন। আমাদের মধ্যে এমন অনেকেই আছে ম্যাম যারা ওই সময়টাতে একটু ঢাকার বাইরে চলে গেছে, হয়তো ল্যাপটপটাও সাথে নিয়ে যায়নি, হ্যাঁ, বাসায় হয়তো ডেস্কটপও নাই, তো তারাও আসলে খুব ডিফিকাল্টিস ফেস করছে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে ম্যাম যারা আসলে হুট করে ঢাকা লিভ করেছে, তো সবকিছু মিলিয়ে প্রিপারেশনটা আমাদের অনেকের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বলি আপনাদেরকে জি ম্যাম। বলার জন্য, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে যখন প্রদীপ স্যারের সাথে কথা বললে রেসপন্সটা পাবেন, আমি জানি যে একটু রেসপন্স হতে পারে, কিন্তু তারপর বলি যাদের ক্ষেত্রে খুব বেশি সমস্যা, যেটা আপনি বললেন যে ঢাকার বাইরে চলে গেছে, এটা এগুলো ডাউনলোড করার পর ঝামেলা,
লেকচার নোটগুলো পাওয়াটাও এখন ঝামেলা, বা যে কোনোভাবেই হোক অনলাইনে বসাটাও ঝামেলা। সো ওরকম যাদের আছে দেখবেন যে তাদেরকে বলা হচ্ছে যে তারা না হয় পেন্ডিং রয়ে যায়, তাহলে পেন্ডিংয়ে রয়ে যাবে, খুললে তখন অ্যাডজাস্ট করবে। বাট আমি এখনো বলছি আমি আপনাদের সাথে আপনাদের কথাটা আমি কনভে করব, ঠিক আছে? জি এখানে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? ম্যাডাম আমরা ম্যাডাম চারটা পরীক্ষা, চারটা অ্যাসাইনমেন্ট যে আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইম্পসিবল হয়ে যাবে। আমরা সবই তো, আমাদেরকে শুধু একটু সময় দেওয়া হোক। বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাডামের অ্যাসাইনমেন্টটা 5 তারিখ না করে ম্যাডাম আমার পরীক্ষার আগে না, পর্যন্ত আমি হবে না? সরিয়ে ফেলেছি, 5 তারিখ রাখিনি গো, 5 তারিখ রাখিনি আমি। অ্যাসাইনমেন্ট আপনাদেরকে ইজি করে দিয়েছি, পরীক্ষার আগে আমাকে দিতে হবে, পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট না দিলে মানে রেজাল্ট পেন্ডিং পরীক্ষার আগে থাকবে, আমি দিতে পারবো না, রিপোর্টটা সেভাবে চলে যাবে। ঠিক আছে, ম্যাডাম তাহলে আমি অ্যাসাইনমেন্টটা যেহেতু কিভাবে জমা দিব? হ্যাঁ আপনাদেরকে আমি যেহেতু কনসিডারেশন, আমি আশা করব আমার এই কনসিডারেশনটা আপনারা একটু মাথায় নিয়ে আপনারা ম্যাচিউরিটি দেখিয়ে সবাই একটু অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ঠিক আছে? ম্যাডাম আমাদের এক্সামে কি ভাইভাও থাকবে? শোনেন, ভাইবার বিষয়টা আমাদেরকে এখনো কনফার্ম করেনি। যদি কনফার্ম করে তাহলে বলেছে 1-2 মিনিটের শর্ট ভাইবা নাকি আমরা অনলাইনে নিব। তো আমি এটাতে এই মুহূর্তে আসলে এগ্রি করছি না। তো আমার ওপিনিয়ন যদি কখনো জানানো হয়, জানাতে চায়, তাহলে হয়তো বা আমি নেগেটিভ বলবো। বাট কথাবার্তা হচ্ছে, এখনো কিন্তু ফাইনাল হয়নি। হ্যাঁ, শুধু রিটেনের জন্য এখন আপাতত মাথায় রাখেন, বাট ভাইবার কথাটা কিন্তু কথাবার্তা হচ্ছে, এটাও জানিয়ে রাখেন। অ্যাসাইনমেন্টটা না ম্যাডাম টেনশন অ্যাসাইনমেন্টটা করেন কিভাবে না, জমা টেনশন দিব? করেন না, আপনারা ঠান্ডা মাথা প্রিপারেশন নিতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা এখানে সবাই ভালো সেই ধরনের কোন সাবজেক্টের ইনশাআল্লাহ পাবেন। প্রিপারেশন আগে নিব সেটা আমি কিছু বুঝতে পারছি না। আমাদের মানে আমরা দেখেন ওই খুবই যে প্রেসারে তারিখগুলো আছি অনুযায়ী দেখেন, হ্যাঁ তারিখগুলো অনুযায়ী দেখেন, তাহলে সেভাবে আপনারা একটা রুটিন কোন পরীক্ষাটা আগে ম্যাডাম সেটা আমাদের নিয়ে কমিউনিকেশনের আজকে ক্লাস হয় নাই, কারণ ম্যাডামের কিরকম হবে? আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আর যদি প্রশ্ন না থাকে আমি কি তাহলে শেষ করব? না, ম্যাডাম ম্যাডাম ওই 50 মার্কটা ডিস্ট্রিবিউটেড করবেন কিভাবে সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, 50 মার্কটা ডিস্ট্রিবিউট করব। আজকে আমি আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে বসবো, মানে কথা বলবো ফোনে। ফোনে কথা বলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এমসিকিউ এবং শর্ট আনসার কোশ্চেন। সো এটা আমাদের আবার আন্ডারগ্রেড যেহেতু আছে, তাদেরকে আমরা এমসিকিউ রাখছি। তো আপনাদের এমসিকিউ রাখবো কিনা সেটা আমরা একটু আলোচনা করবো আজকে। আলোচনা করার পরে আমি আপনাদেরকে ওই গুগল হ্যাংআউটে সব মেসেজ দিয়ে দিব যে এমসিকিউ ছাড়া যদি হয় তাহলে 50 মার্কস, সে 10টা কোশ্চেন হতে পারে 5 মার্কসের, এরকমও হতে পারে। এইভাবে আমরা দেখি কিভাবে ডিস্ট্রিবিউশনটা করতে পারি, ঠিক আছে? ম্যাডাম অ্যাসাইনমেন্টের টপিক দিয়েছেন আমাদেরকে? না, আমি অ্যাসাইনমেন্টের টপিকটা আমি দিয়ে দিচ্ছি। গুগল ক্লাসরুমে জয়েন করেনি তো সবাই, ওটা আগে দিয়েছি মেসেজ। গুগল ক্লাসরুমে জয়েন না করলে অ্যাসাইনমেন্টটা দেখতে পাবেন না। সো আমি দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। ম্যাম সেই সাথে সাজেশনটা যদি কাইন্ডলি দিতেন আজকে তাহলে একটু ভালো হতো। সাজেশনটা আজকেই, তাহলে সাজেশনটা আমাকে বানাতে হবে। অ্যাসাইনমেন্ট টপিকের ম্যাম সাথে সাজেশনটা, হ্যাঁ আমি না ম্যাম সাজেশনটা সাজেশনটা আমাকে নেক্সট একটু ক্লাসের বানাতে মধ্যে হবে। দিলেও, হ্যাঁ সেটাই আচ্ছা, ম্যাম, নেক্সট সাজেশনটা ক্লাস তো আমাকে আমাদের আজকের লাস্ট দিনটা ক্লাস। টাইম দেন, ঠিক আছে? আজকে জি দিনটা ম্যাডাম, টাইম দেন, হ্যাঁ কারণ আজকে 3টা কাজ একসাথে করতে পারবো না। ম্যাডামের সাথে একটা ম্যাডাম মিটিং। আমাদের জন্য আমাদের হ্যাঁ পড়াটা কমিয়ে দিলেন, কারণ আমাদের একটু সুবিধা হয় তাহলে। আসলে অনেক হ্যাঁ ঠিক যাচ্ছে আছে, আপনারা টেনশন করেন না। আমার সাবজেক্টের কখনোই স্টুডেন্টরা পড়া বেশি দেখে ঘাবড়ায় যায় ঠিকই প্রথম দিকে, তারপরে যে যখন আমি সাজেশনটা দেই এবং আপনার মাথায় আমি যা ঢুকিয়েছি আমি আশা করি সেটা রেখেছেন, সো এটা কোনো টাফ হবে না। আমি সাজেশন কমিয়েই করবো, ঠিক আছে? ওকে, তাহলে কোশ্চেন শেষ হলে রাখি। সবাই ভালো থাকেন, আমার ওকে জন্য ম্যাডাম, দোয়া থ্যাংক ইউ। করেন, আমাদের জন্য দোয়া করেন। জি ইনশাআল্লাহ ম্যাডাম, ম্যাডাম। আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বেস্ট অফ আসসালামু লাক। আলাইকুম। করতে থাকেন, অসুবিধা হবে না। বাই। আসসালামু আলাইকুম।